হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি ব্যাকস্টেজ পডকাস্ট। সো এই পডকাস্টের যিনি গেস্ট, উনি হচ্ছেন সিরিয়াল ফাউন্ডার, মানে একটার পর একটা অর্গানাইজেশন উনি ফাউন্ড করে যান, কোম্পানি ফাউন্ডার। তো ওনার নাম মাহবুব মোর্শেদ। বাংলা ব্লগ সচলায়তনের ফাউন্ডার উনি। এটা অনেক পুরানো দিনের কথা, আপনারা এখন হয়তো বা বাংলা ব্লগিং এর সাথে তেমন একটা ফ্যামিলিয়ার না, বাট 2007, 2008, 2009, 10 ওই টাইমটাতে বাংলা ব্লগ বেশ জনপ্রিয় ছিল। বেশ কয়েকটা পপুলার ব্লগের নাম যদি বলি তাহলে বলতে হয় সামরিন ব্লগ, সচলায়তন, চতুর্মাত্রিক, তারপরে মুক্তমনা, বেশ অনেকগুলো ব্লগ ছিল আর কি ওই সময়। তো সচলায়তন বেশ মানে টপ নচ কোয়ালিটি সম্পন্ন লেখা পাবলিশ করতো, শুধুমাত্র অনেক ভালো মডারেশন ছিল। তো মাহবুব মোর্শেদ ভাইকে ব্লগিং আমলের লোকজন খুব ভালো মতো চেনেন। সচল মোর্শেদ ছিল ওনার নিক। তো এটা ছাড়া, উনি সচলায়তন ফাউন্ড করা ছাড়া ইন্টারেস্টিং স্টোরি যেটা, ওনার ক্যারিয়ার বেশ চমৎকার। উনি অ্যাকচুয়ালি পড়াশোনা করছেন বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু এর আগে উনি প্রোগ্রামিং করতেন এর আগে থেকেই। সো উনি হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করছেন। তারপরে উনি আমেরিকাতে আসার পরে উনি অ্যাকচুয়ালি মাইক্রোসফটে কাজ করছেন, এক্সপিডিয়াতে কাজ করছেন, ডিফারেন্ট স্টার্ট আপসে কাজ করছেন। এবং তারপরে উনি অ্যাকচুয়ালি ক্যারিয়ারের ট্র্যাজেক্টরিটা চেঞ্জ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইন থেকে সরে গিয়ে উনি এমবিএ করছেন। তো এমবিএ করার পর ওনার যেটা হয়েছে যে ওনার থট প্রসেস, ওয়ার্ক স্টাইল, অনেক কিছুতে অনেক চেঞ্জ আসছে। অ্যান্ড দেন ফাইনালি কারেন্টলি উনি সিএলআরা এআই নামে একটা কোম্পানির, একটা স্টার্ট আপ, এটার উনি চিফ এআই অফিসার। তো এই লেভেলের রোলে থাকলে যেটা হয়, মার্কেট সম্বন্ধে খুব ভালো একটা হাই লেভেল ধারণা থাকতে হয়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বিজনেস, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড টেক, ইউ হ্যাভ টু কিপ আপ উইথ দ্য লেটেস্ট টেকনোলজি। তো এই পডকাস্টে ওনার সাথে আসলে বেশ কিছু জিনিসপত্র নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ফার্স্ট অফ অল, সচলায়তন শুরুর গল্প, সচলায়তন মেনটেন করার গল্প, এবং এখন তো আসলে ব্লগের আর আগের মতো হিট নেই। তো ওনাকে আমি জিজ্ঞেস করছি যে এখন যদি ওনাকে সেম প্লেসে রাখা হয়, যে সচলায়তন উনি প্রতিষ্ঠা করবেন কিনা, কারণ এখন ওনার বেশ ভালো বিজনেস ব্যাকগ্রাউন্ড, হি আন্ডারস্ট্যান্ডস মার্কেট, হি আন্ডারস্ট্যান্ডস প্রোডাক্ট। তো উনি অ্যাকচুয়ালি সচলায়তন আবার বানাবেন কিনা, এটা একটা আলাপ আলোচনা ছিল। তারপরে উনি যেহেতু এখন স্টার্ট আপ ফর্ম করছেন, স্টার্ট আপ, বিজনেস, এমবিএ, এআই, এআই এর ইম্প্যাক্ট, মার্কেট, ক্যারিয়ার, অনেক কিছু নিয়ে খুব চমৎকার আলাপ আলোচনা হয়েছে। উনিও একটা কিন্তু আসলে বিগ ট্র্যাজেক্টরি চেঞ্জ করছেন, তাই না? সো উনার একদম কম ব্যাকগ্রাউন্ড থেকে শিফট করে উনি এখন এআই নিয়ে ঘাটাঘাটি করেন। সো উনি বেশ কিছু চমৎকার সাজেশন দিচ্ছেন যারা এআই নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় টেকনিক্যাল লাইনে, যে তাদের আসলে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করা উচিত, কি কি শেখা দরকার। তো আই উড সে যে খুবই এনলাইটনিং একটা এপিসোড ছিল। I hope that you will like it and you will find a lot of things to learn from it. এবং যারা যারা আগে আসলে ব্লগিং করতেন আমার মতো, আই থিঙ্ক একটু নস্টালজিক ফিল করতে পারেন। সো এপিসোডটা প্লিজ এনজয় করেন, এবং যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, হিট লাইক, রাইট ডাউন ইউর থটস। ব্লগ নিয়ে আপনার কোনো মজার মজার স্মৃতি থাকলে শেয়ার করুন প্লিজ। স্টার্ট আপ নিয়ে আপনার স্মৃতি থাকলে, স্টার্ট আপ এক্সপিরিয়েন্স থাকলে প্লিজ শেয়ার in my comments, and please enjoy this new episode of the Backstage. তো ভাই, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। কেমন আছেন? কেমন চলতেছে জীবন? জীবন ভালো চলতেছে। um, I could not be better. um, yeah, going well. তোমার কি অবস্থা বলো? চলতেছে আপনাদের দোয়া, বেঁচে আছি। সো যদি শুরু করি, আপনি যদি ব্রিফলি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এন্ড প্রফেশনাল সামারি একটু বলেন, যে কোথায় পড়াশোনা করছেন, দেন কোথায় কোথায় কি কি ফার্ম করছেন, এবং কারেন্টলি কি করতেছেন। শিওর। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, আমি বুয়েট থেকে আসলে 2004-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোছি। তারপরে হচ্ছে গিয়ে মাস্টার্স করছি হচ্ছে গিয়ে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে। আহ 2008-এ পাশ করে সেখান থেকে বের হই। তারপরে হচ্ছে গিয়ে কাজ শুরু করি হচ্ছে একটা কোম্পানি অ্যানসিস নামে। তারা হচ্ছে গিয়ে কম্পিউটার এইডেড ডিজাইন, কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং বলে একটা সফটওয়্যার প্যাকেজ বানায়। সেখানে আমার প্রায় 8 বছর ছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি একটা স্টার্ট আপে জয়েন করি। তারপরে স্টার্ট আপটা ভালো লাগতেছিল না, তো আমি এক্সপিডিয়াতে 1 বছর থাকি, যাই। তারপর মাইক্রোসফটে চলে আসি আর কি। তারপর মাইক্রোসফটে আসার পর আর কি কোভিড শুরু হয়ে যায় 1 বছরের মধ্যে। তো সেই সময়টা আমি আর কি একটা কোর্সও নেই ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে, এমএল অ্যান্ড ডিপ লার্নিং এর উপরে। কোভিড শুরু হয়ে যায়, তারপরে আমি চিন্তা করি যে আমার ওই সময় আর কি চিন্তা হচ্ছিল যে আমার একটা স্টার্ট আপ দেওয়া দরকার।
কোভিড শুরু হয়ে যাওয়ার কারণে আমি ভাবলাম যে আচ্ছা, কিভাবে আমি আমার স্বপ্ন বাস্তবায়িত করতে পারবো। তখন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন একটা এমবিএ প্রোগ্রাম ছিল, এখনো আছে। প্রোগ্রামটা হচ্ছে গিয়ে মোস্টলি ওদের এন্টারপ্রেনারাল ফোকাস আর কি। এন্টারপ্রেনারশিপের বেশ কতগুলো কারিকুলাম প্রোগ্রাম আছে। তো এটা দেখে আমি মনে হলো যে এটা একটা পারফেক্ট ফিট হবে। তো আমি ওখানে শুরু করি আর কি, এমবিএ। তো এমবিএ থাকা অবস্থায় আমি এখানে একটা কোম্পানি চালু শুরু করি। আম, তো কোম্পানি শুরু করার পরে 1 বছরের মাথায় যেটা বুঝতে পারলাম যে সেই আইডিয়াটা যেটা আমরা নিয়ে শুরু করছি সেটা আসলে অতটা প্রোডাক্ট মার্কেট ফিট পাচ্ছে না। তাই আমি ওইটা ছেড়ে আবার মাইক্রোসফটে আমি কাজ করছিলাম আর কি, আবার ফোকাস করি আর কি মাইক্রোসফটে। সে সময়টা এলএম এবং এআই খুব জনপ্রিয় হয়ে ওঠে। তো আমি তখন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মাইক্রোসফটে। তো আমার ওই অপরচুনিটিটা আমার জন্য একটা পজিটিভ হয়ে আসে, কেননা তখন আমি প্রধানত প্লাগ ইন নিয়ে কাজ করছিলাম আর কি। প্লাগ ইন মানে হচ্ছে গিয়ে যখন চ্যাট জিপিটিতে তুমি বলো যে টিকিট কাটতে হ্যান ত্যান এই সমস্ত। মাইক্রোসফটের যেটা প্রোডাক্ট সেটা হচ্ছে কোপাইলট। কোপাইলটের মধ্যে কোপাইলট আরেকটা প্রোডাক্ট আছে, কোপাইলট স্টুডিও, যেখানে তুমি কাস্টমাইজ করতে পারবে কোপাইলটকে। তো ওইখানে ওই দুইটা প্রোডাক্টেই প্লাগ ইন যেটা সেটা আমার টিম ডেভেলপ করে, আমার টিম বানায় সেখানে। তো এই করতে কি আর কি, আর আমার কিছু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল কোর্স টোর্স নেওয়ার কারণে। তো আমি এলএলএমটা ভালো করে মানে শিখে ফেলি। তো সেই সময় আমার এক ফ্রেন্ড হচ্ছে গিয়ে আহ, একটা কোম্পানি দেয়। তো আমি বলি যে আচ্ছা, তোমরা কি দিচ্ছ, দেখি আমি তোমাদের সাথে পার্ট টাইম চাকরি করে শুরু করি। তো ওদের সাথে পার্ট টাইম করতে করতে ওদের প্রোডাক্টের মধ্যে এআই এর ব্যাপারটা অতটা স্ট্রংলি ছিল না। তো আমি একটা এই প্রোডাক্টটাকে এআই সেন্ট্রিক একটা অ্যাপ্লিকেশন বানাই আর কি। তখন ওরা বলে যে ঠিক আছে, তুমি যখন এটা বানাইছো, তো তুমি আমাদের সাথে জয়েন করো হেড অফ এআই হিসেবে আর কি। তখন আমি মাইক্রোসফট ছেড়ে আর কি হেড অফ এআই হিসেবে এই স্টার্ট আপে জয়েন করি আর কি। তো আমি ওখানেই 1 বছর, অলমোস্ট 9 মাসের মতো হয়ে গেল ওদের সাথে আছি। সেই স্টার্ট আপে সিএলআর নামে হেড অফ এআই হিসেবে, এই আর কি। ইন্টারেস্টিং, আপনি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন আমি এটা জানতাম না। তো হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন এন্ড দেন আপনি তো এখন মোটামুটি বলা যায় কম্পিউটার সায়েন্সের ফিল্ডে সুইচ করছেন, কম্পিউটার আইটি ইন্ডাস্ট্রিতে। রাইট। তো অনেকেই হয়তো এরকম চিন্তা ভাবনা করে। সো আপনার কেন আপনার ওই যে মেকানিক্যালের লাইনটা ছেড়ে আপনি এদিকে সুইচ করলেন, এন্ড চ্যালেঞ্জিং ব্যাপার কোনটা ছিল? রাইট। সো মেকানিক্যালে পড়লেও আসলে আমি অলওয়েজ তোমার ওই কম্পারেটিভ প্রোগ্রামিং কন্টেস্ট টন্টেস্ট এগুলোতে এগুলো করতাম। তো আমি আসলে প্রথম মাস থেকে আসলে আমি প্রোগ্রামিং, বুয়েটে ঢোকার আগে থেকে প্রোগ্রামিং শেখা শুরু করছিলাম। সো সি সি প্লাস প্লাস আমি বুয়েটের ঢোকার শুরু থেকেই আমি জানতাম। আম, যেটা আমাকে হেল্প করছে সেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রাম, পাশাপাশি আমি যখন রিসার্চ গুলো নিচ্ছিলাম সেখানে তোমার মেকানিক্যালে পড়লো, মেকানিক্যালে কম্পিউটার এইডেড ডিজাইন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি সফটওয়্যার রিলেটেড আর কি। তো মাস্টার্সে আমি এই ফিল্ডে যাই, কম্পিউটার ডিজাইন এবং কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং। আমার ফোকাস ছিল, বেসিক্যালি মাইনর ছিল কম্পিউটার সায়েন্স আর কি। কম্পিউটার গ্রাফিক্স, গেম ডেভেলপমেন্ট, ও কনভেক্স অপটিমাইজেশন, লিনিয়ার অলজেব্রা, এগুলো সব ছিল। এবং আমি চাকরিও খুঁজি হচ্ছে গিয়ে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি চাকরিটা শুরু করি আর কি। তো এইভাবে আমার সুইচ আর কি। তো আহ, হ্যাঁ মানে আমি বলবো না যে খুব বেশি ডিফারেন্ট ছিল, বাট ইট ওয়াজ লাইক আই ওয়াজ অন দ্য লাইক আমি বলবো যে আমি যে মিডল গ্রাউন্ড, যেখানে হচ্ছে গিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয় আর কি, সেখানে আহ, সেভাবে যাওয়া আর কি। আচ্ছা, ইন্টারেস্টিং। সো আপনি তাহলে মানে বুয়েটে ভর্তি হওয়ার আগ থেকেই প্রোগ্রামিং করতেন, সো ভালো একটা এক্সপোজার ছিল যেটা আপনার কাইন্ডটা টেকনিক্যাল স্কিলটা বিল্ড করছে ওভার দ্য টাইম। এন্ড দেন আপনি মোটামুটি মেকানিক্যাল প্লাস কম্পিউটার সায়েন্স এই দুইটার একটা ফাইন গ্রাউন্ডে রাইট। অ্যাকচুয়ালি কাজ করা শুরু করছেন। ওকে। সো আমি আর যদি আরো এক যুগ আগে যাই, আপনি হচ্ছে সচলায়তন রাইট। যখন বিল্ড করছেন ওই সময় স্টোরিটা একটু যদি বলেন। হ্যাঁ, হ্যাঁ। সচরাচর যখন বিল করি তখন আমি হচ্ছে গ্রাড স্টুডেন্ট। তখন আমাদের তখন একটা ব্লগ ছিল, সামহার ইন ব্লগ নামে। তো সমস্যাটা ছিল হচ্ছে গিয়ে ওখানে যেহেতু একটা ওপেন প্ল্যাটফর্ম ছিল, আম, দেখা যেত যে ভিন্ন মতের একটু ক্লাশ বেশি হতো। আই এম ভেরি সরি ফর ইন্টারাপ্টিং এগেইন। আমার চ্যানেলে আমি অনেককে রিকোয়েস্ট করি আসতে।
পডকাস্টের গেস্ট হিসাবে অনেকে আসতে চান না, কারণ সাবস্ক্রাইবার নেই। এবং আমি ফিগার আউট করছি যে প্রায় 70% অফ দ্য পিপল হু ওয়াচেস দিস ভিডিও অ্যাকচুয়ালি আর নট সাবস্ক্রাইবার। আপনারা যদি কষ্ট করে সাবস্ক্রাইবটা করেন, তাহলে যেটা হবে যে আপনারা রেগুলার ভিডিও আপডেট পাবেন। আমিও অ্যাকচুয়ালি মোর কনফিডেন্স নিয়ে একটু বিশ্বর লোকজনদেরকে একটু অ্যাপ্রোচ করতে পারবো যে প্লিজ টক ইন মাই পডকাস্ট। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, থ্যাংক ইউ। কোয়ালিটি কন্ট্রোলটা ছিল না আর কি। তো আমরা এক্সকিউজ মি, আমরা যেটা মনে করি যে কোয়ালিটি হচ্ছে গিয়ে খুব জরুরি। তো কোয়ালিটিটা কন্ট্রোল করার জন্য আর হচ্ছে গিয়ে আমরা মনে করতাম যে এক ধরনের আইডিওলজি, যেটা হচ্ছে গিয়ে তোমার আমি বলবো যে একটু লেফট লিনিং আইডিওলজি, ওদের জন্য আর কি আমরা চিন্তা করি যে একটা ওয়েবসাইট করা দরকার। সে সময় একটা খুব গুরুত্বপূর্ণ টেকনোলজির গ্যাপ ছিল, সেটা হচ্ছে গিয়ে ইন্টারনেটে কিভাবে বাংলা টাইপ করবে। এখন যেমন ডিভাইসে বাংলা টাইপ করা যায়, তখন সেটা ছিল না। তো অরূপ নামে, অরূপ কামাল নামে একজন ছিলেন। সে একটা ছোট একটা অ্যাপ, জাভাস্ক্রিপ্ট লেখে যেটাতে বাংলা টাইপ করা যায়। তো আমাকে এটা দেখায়। তো আমি ওটা দেখি যে ওটার মধ্যে বেশ কিছু বাগ আছে। সেটা আমি ফিক্স করতে করতে এটাকে আরো এক্সপ্যান্ড করে অনেক অনেক মানে ভালো করে ফেলি আর কি। তো সেটা আমরা ড্রুপাল নামে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে সেটাকে ইন্টিগ্রেট করে সেভাবে আমরা শুরু করি আর কি। তো আমাদের কোর মেসেজ ছিল হচ্ছে কি কোয়ালিটি নাম্বার ওয়ান, আর হচ্ছে গিয়ে একটু বলবো যে আমরা একটু লেফট ঘেঁষেই ছিলাম সে সময়। আহ, তো সেইভাবে আমরা শুরু করি। তো যেহেতু আমরা কোয়ালিটিটাকে করতাম, সে কারণে যেটা হতো যে আহ, যখন কেউ আমাদের লেফট রাইট লিনিং কোনো প্রশ্ন দিত, যদি তাতে কোয়ালিটি ভালো থাকতো বা রিজনিং ভালো থাকতো, আমরা সেটাকেও অ্যাকসেপ্ট করতাম বা অ্যাপ্রুভ করতাম। তো এতে করে হচ্ছে কি যে অনেক ভালো কোয়ালিটি ফুল লেখা আসা শুরু হয়। বেশ কিছু সাবজেক্টে সে সময়কার আহ, বেশ ভালো কিছু লেখা আমরা পাওয়া শুরু করি। তো তাতে করে আমাদের জনপ্রিয়তা বেড়ে যায়। এবং 2011 সালের একটা পুরস্কারও আমরা পাই, টেক ইনোভেশন অ্যাওয়ার্ড আর কি, মন্ত্রণালয়ের মাধ্যমে। তো এই আর কি। তো এবং অভ্র নিয়ে যখন একটা আম, কথাবার্তা শুরু হয়, অভ্রকে ব্যান করে দেওয়া হ্যান ত্যান এই সমস্ত নিয়ে, ওই সময় আমাদের অগ্রসরী ভূমিকা ছিল আর কি। তো আমি মূলত পুরোপুরি টেকনিক্যাল ব্যাপারটা আমি দেখতাম। এখনো যে ঢুকে ঢুকে যেটুকু চলছে সেটুকু আমি দেখি, এই আর কি। তো তো ওই সময় আমি যদি ধরি যে ওই এটাকে যদি একটা আমি বলতো তো যে অ্যাকচুয়ালি স্টার্ট আপই ওরকম মানি মেকিং রাইট। মেশিন না হইলো, এটা একটা ইনিশিয়েটিভ। সো ফার্স্ট কোশ্চেন আমার, যেটা আপনি বললেন যে গ্র্যাড স্টুডেন্ট থাকা অবস্থায় এটা লঞ্চ করছেন, হ্যাঁ তার মানে আমেরিকাতে চেহারি টোফেল দিয়ে আসার পরে এক্সট্রিম স্টিম রোলারের প্রেসারের পরে সময় কিভাবে ম্যানেজ করছেন যে এটা, কারণ পুরো তো ফ্রম স্ক্র্যাচ দাঁড় করাতে হচ্ছে। আর এখন যেমন খুব ইজিলি জিনিসপত্র করে ফেলা যায়, ওই সময় তো এক যুগ আগে আসলে এত ইজিলি জিনিসপত্র দাঁড় করানো যেত না। হ্যাঁ, মানে সময় যেটা উইকেন্ডে উইকেন্ডে করতাম, তারপরে হচ্ছে কি রাত জেগে জেগে করতাম। আহ 28-29 বছর বয়সে রাত জেগে, সারা রাত জেগে সারা দিন উইকেন্ড কাজ করে এগুলো করে ফেলা যায়। সো ওইভাবেই আসলে মিড নাইট অয়েল যেটাকে বলে আর কি, এভাবেই করতাম। আর আমার ওই সময়টা 2 বছর হয়ে গেছে, তো আমার রিসার্চ আগে গেছিল। সো একেবারে ইম্প্যাক্ট ফেলা নেই তা বলবো না, তবে করে ফেলা গেছে আর কি। তো ওই সময় তো আপনি যদি, আমি যদি এটাকে একটা প্রোডাক্ট হিসেবে ধরি, ওই সময় আপনি যেটা বললেন যে মার্কেটে ওই সময় সবচেয়ে বড় কম্পিটিটর ছিল যে সাবমেরিন ব্লগ। এবং ব্লগিং বলতে মানুষ সাবমেরিন ব্লগে ধরতো। এবং তারপরে যেমন আমি তো ওই সময় বাচ্চা আন্ডারগ্রেডে পড়ি, সো আমার কাছে মোটামুটি ইমপ্রেশনটা ছিল যে সাবমেরিন ব্লগ হচ্ছে গিয়ে মোটামুটি গো টু প্লেস। তারপরে একটু উচ্চমার্গীয় একটু কোয়ালিটিফুল আলাপের জন্য হচ্ছে সচলায়তন। তারপরে একটু এথিস্ট মেন্টালিটি হলে ওইদিকে ছিল মুক্তমনা। তারপর চতুর্মাত্রিক, তারপর পরে আমার ব্লগ আসলো। হ্যাঁ তো আপনার যেটা ইন্সপিরেশন ছিল যে কোয়ালিটি কন্টেন্ট হবে, কিন্তু আপনি যদি মানে মোটামুটি একটা ওভারঅল মার্কেটে সিনারিও যে কোয়ালিটি মানে ইউজার এঙ্গেজমেন্ট হওয়ার চান্স কম, মানে বড় ইউজার আসলে ধরতে পারার চান্স কম। কারণ right, সবাই এত কোয়ালিটি জিনিস পছন্দ করে না, অনেকে চিপ জিনিসও পছন্দ করে এবং এটার ক্লায়েন্টও বেশি। right. এবং ওই জায়গার মধ্যে একটা জায়ান্ট আছে যে সামরিন ব্লগ। সো আপনারা অ্যাকচুয়ালি ইউজার গেইন করছেন কিভাবে ওই সময়? ওই সময় তো ফেসবুক অত পপুলার না। হ্যাঁ, গ্রেট গ্রেট কোয়েশ্চেন। তখন তো আমার এমবিএ ছিল না, আমি জানতাম না যে আসলে আমরা আসলে মার্কেট নিশ কিভাবে তৈরি করতেছি। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা ইনিশিয়াল একটা
বলবো যে হচ্ছে কার্নেল অফ পিপল আর কি, যে 8-10 জন যে যারা হচ্ছে কি জনপ্রিয় হতে পারে, আমরা জানি যে সামওয়্যার ইন ব্লগে ইতিমধ্যে লিখে এবং লেখা হাত ভালো, তাদেরকে নিয়ে একটা গ্রুপ করি আর কি, যে তারা হচ্ছে কি আমাদের প্রাথমিক ইয়ে দিবে আর কি, সাপোর্টটা দিবে, লেখাগুলো দিবে। তো ওইটা ওইভাবে করি। এবং আমরা কাইন্ড অফ লাইক ডিসকারেজ করতাম যে আপনারা অন্য কোথাও লেখেন না প্লিজ, এখানে লেখেন, বা এখানে লিখলে অন্য জায়গায় 24 ঘন্টা পরে দিবেন। এরকম করে বলার পরে তো দেখা গেল হচ্ছে হচ্ছে আমাদের কন্টেন্ট, ইন্টারনেটে একটা কন্টেন্টের 24 ঘন্টা মানে হচ্ছে অনেক সময় আর কি। তো ওরা হয়তো অন্য কোথাও দিলে 24 ঘন্টা পরে দিত। তো এর মধ্যে কন্টেন্টটা আমাদের এখানে প্রথম আসছে, সো এইভাবে আমরা আসলে ইনিশিয়াল মার্কেটটা ধরার চেষ্টা করি। আম, এটা এটা ছিল একটা একটা হচ্ছে গিয়ে, আমি বলবো হচ্ছে গিয়ে আহ, আমরা একটা পদ্ধতি ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে যে কেউ মেম্বার হতে পারবে না। তো এটা দেখা যায় যে একটা ফিলিং অফ লস বা ফিলিং অফ মানে গেটেড কমিউনিটির ফিলিং তৈরি করে। এতে করে সবার আগ্রহটা একটু বেড়ে যায় যে আচ্ছা, আমি কিভাবে মেম্বার হতে পারি, আমি লেখা জমা দিয়ে দেখে আমি পারবো কিনা। সেই একটা হাইপ আমরা ব্যবহার করি। আর হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করি বলবো না, উই স্টাম্বলড আপন ইট, মানে আমরা মনে করি যে এটা করবো, বা দেখা যায় যে ওইটা হচ্ছে গিয়ে বেনিফিট দিতে থাকে আর কি। আম, তো পরে যখন এমবিএ পড়লাম তখন বুঝলাম যে সেটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি ওয়াইজ এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা নিশ মার্কেট কর্নারকে গ্র্যাব করা আর কি। সো এটাকে বলে হচ্ছে গিয়ে তুমি যখন আমেরিকার বা যে কোনো জায়গার যদি সৈন্যরা কোনো জায়গা দখল করতে যায়, ওরা প্রথমে একটা বিচ হেড বলে একটা জায়গা টার্গেট করে, যে আমরা একটা যেখানে লোকজন নাই, কোনো একটা বিচের একটা জায়গায় গিয়ে প্রথমে খুঁটি গাড়বে। তারপর তারা ওইখানে ঢুকবে আর কি, ওই দেশে ঢুকবে বা ওই টেরিটরিতে ঢুকবে। তো এই বিচ হেড মার্কেট দখল করা আর কি। তো আমাদের বিচ হেড স্ট্র্যাটেজি ছিল ওইটা, যে বিশেষ কিছু লোক এবং সবাইকে ঢুকতে না দেওয়া, এটা হচ্ছে বিচ হেড স্ট্র্যাটেজি। আর আমাদের নিশ ছিল হচ্ছে কি কোয়ালিটিফুল রাইটিং আর কি। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং। এই জিনিসটা নিয়ে আমি হচ্ছে কয়েক বছর আগে এই ঠিক এক্সাক্ট কনসেপ্টটা কই জানি পড়ছিলাম। সো নাইস, মানে ওই সময় আপনারা এই জিনিসগুলো তো এমবিএ করার পরে মোটামুটি স্ট্র্যাটেজিক্যালি জানছেন, বাট ওই সময় ন্যাচারালি আপনারা জিনিসটা অ্যাকচুয়ালি ডেভেলপ করে উই ফেলছেন। গট লাকি, হ্যাঁ হচ্ছে। Nice. আচ্ছা, আপনাদের কি বলে, আহ, আপনারা যখন মেম্বার অ্যাকচুয়ালি সিলেক্ট করতেন যে তাকে গেটের ওই পাশে নেওয়া হবে, এগুলোর ক্রাইটেরিয়া কি অটোমেটেড ছিল নাকি ম্যানুয়াল মডারেট করতেন? কমপ্লিটলি ম্যানুয়াল। আমরা অবজার্ভ করতাম কাউকে, কেউ অল্প লেখে হতে পারতো, মেম্বার হতে পারতো, কেউ সময় লাগতো। সো আমরা ব্যাপারটাকে খুব মানে আমাদের একটা গ্রুপ অফ মডারেটর ছিল, আমরা ডিসকাস করতাম এবং ওভাবে ডিসিশন নিতাম আর কি। সো আপনাদের মানে এটা কাইন্ড আই থিঙ্ক মোটামুটি একটা সেন্সিটিভ পয়েন্ট। আমি হচ্ছে কয়েক সপ্তাহ আগে কেয়ারলেস পিপল বইটা পড়তেছিলাম, যে ফেসবুকে তো ওই সময় ওদের গ্লোবাল কোনো পলিসি টলিসি ছিল না যে কন্টেন্ট মডারেশন কিভাবে হবে, ওরা ওরা তো সিরিয়াসলিও নিতেছিল না। সো আপনারা ওই সময় জিনিসটা কেমনে ডিল করছেন, যে আপনারা কি মানে রিটেন গাইডলাইন হ্যাঁ, জেনারেট করছেন? হ্যাঁ, রিটেন গাইডলাইন ছিল এবং এখন সেটা অ্যাভেলেবল, ইউ ক্যান রিড ইট। গাইডলাইন ছিল, ইটস নট লাইক ইটস নট ভেরি স্ট্রিক্ট, গাইডলাইন ইজ ভেরি সিম্পল, যে তুমি কারোর সাথে ঝগড়া করছো না, কি ধরনের লেখার কোয়ালিটি থাকতে হবে, এই সমস্ত লেখাগুলো ছিল আর কি। আমরা অবজেক্টিভলি দেখতাম না, পুরো বিষয়টাকে সাবজেক্টিভলি দেখতাম, কেননা এটা আসলে এভাবে অবজেক্টিভ এই সমস্ত ক্ষেত্রে ইটস লাইক হায়ারিং, রাইট? তুমি যদি যতই অবজেক্টিভ হওয়ার চেষ্টা করো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হায়ারিং ইজ সাবজেক্টিভ প্রসেস। সো আমরা কিছু গাইডলাইন ছিল, কিন্তু আমরা নিজেদের মধ্যে আলোচনা করি ব্যাপারটা সমাধান করতে। তো আপনাদের কি কখনো এক্সটার্নাল প্রেশার আসছে, যে ফর এক্সাম্পল সামারিন ব্লগে আমি প্রায় সময় দেখতাম যে দুই তিন গ্রুপ মারামারি করতেছে এবং প্রচুর ক্যাচাল যে অমুককে কেন ওই জিনিসটা ব্যান করা হইলো, এবং মডারেটরদের উপর একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা আর কি। এবং এটা অনেক সময় দেখছি যে ব্লগের বাইরেও ফিজিক্যাল ওয়ার্ল্ডও গেছে। তো আপনাদের কি ওইরকম হয়েছে? বিং যে আপনার ওই সময় দেশের বাইরে ছিলেন, এই জিনিসগুলো হ্যান্ডেল করতেন কিভাবে? এরকম প্রচুর হয়েছে। আম, আমরা যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকে অফলাইনে নিয়ে আসার চেষ্টা করতাম, যাতে ব্লগের মধ্যে এই জিনিসটা আগলি না হয়। অফলাইনে বিভিন্ন রকম ঘটনা ঘটছে। আমি ওই ঘটনাগুলো বলে ওই লোকদেরকে এখন এম্বারেস করতে চাই না, কারণ ঘটনাগুলো বললে বোঝা যাবে যে কার কথা বলছি আর কি। তো আম, মানে
অনেকবারই এরকম হয়েছে। তো আমরা আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড পর্যন্ত একবার হয়তো যাওয়ার সম্ভাবনা হয়েছিল, কিন্তু তাছাড়া তেমন কোনো ফিজিক্যাল সমস্যা হয়নি। বাট ইয়া, এরকম অনেক অনেক হয়েছে আর কি। আচ্ছা, তো আপনার ওইটাকে যদি আমি পিওর একটা টেক প্রোডাক্ট ধরি, এবং ওই সময় তো এটা মোটামুটি বলা যায় যে ইয়াং বয়সে একটা আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে হচ্ছে যে আপনার জিনিসটা বিল্ড করছেন, এবং একটা কন্টেন্ট মডারেশন গাইডলাইন তৈরি করছেন এবং ওই অনুযায়ী চালানোর চেষ্টা করছেন। So, আমি বলবো যে ফর এক্সাম্পল এখন যে 2025 সালে যেখানে আপনার মোর এক্সপিরিয়েন্স গেইন হয়েছে, এবং আপনি এখন মোর কি বলবো, যেহেতু স্টার্টআপের সাথে এখন কানেক্টেড, ইউ নো যে টেক প্রোডাক্ট ইউজ করে মানি মেক করে ইজ ডিফারেন্ট গেম, হুম। আইডিওলজিক্যালি আরেকটা জিনিস সার্ভ করা ইজ ডিফারেন্ট থিং। সো আপনি যদি এখনের এক্সপিরিয়েন্সটা থাকতো, ওই সময় কি আপনি কোনো কিছু ডিফারেন্টলি করার ট্রাই করতেন, লাইক মোর মনিটাইজেশন রিলেটেড কিছু করার চেষ্টা করতেন? অ্যাবসলিউটলি। আমি আসলে এখন করার চেষ্টাও করেছি। আম, যখন এই বাংলাদেশের রেজিম চেঞ্জ হলো, তখন আমি চিন্তা করছিলাম যে নতুন করে নতুন ফরম্যাটে করব কিনা। মানি মেকিং ইজ ভেরি ডিফারেন্ট বল গেম, রাইট? সো আমি যখন মানি মেকিং এর কথা চিন্তা করলাম, তখন দেখলাম যে নতুন করে করলে মানি মেকিংটা অলমোস্ট ইম্পসিবল। আমাকে একটা নিশ মার্কেট ধরতে হবে, আমাকে ওপিনিয়ন বেসড মার্কেট ধরতে হবে, ফ্যাক্ট বেসড মার্কেটের ভ্যালু মানে কস্ট কম। কস্ট বেশি, আর্নিং কম। পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে সেটা আসলে আমার জন্য মানে মনিটারিলি Sustainable হবে লাভজনক না। হবে না। সো অ্যাবসলিউটলি এই এই সেন্সটা যদি আমার ইয়াং বয়সে থাকতো, তাহলে আমি হয়তো ওইটাও করতাম না আর কি, রাইট? সো তখন আমরা কখনোই আর্ন করি না এটা দিয়ে। আমরা সবসময় নিজের পকেটের, এখনো যেই খরচটা হয় আমি আমি নিজের পকেটে দিই এখনো। আমরা তখন যে খরচটা হইতো তখন আমরা শেয়ার করতাম কয়েকজন ডোনার। রিসেন্ট ইয়ার্স এই ডোনাররাও আর এখনো ইন্টারেস্টেড না, তো আমি একলাই হুম। যেটুকু পারি সেভাবে করি আর কি। কিন্তু ওই সময়টা আমার ছাত্র হিসেবে আমি ওই টাকাটাও ছিল না। তো আম, এবং আমি যদি টাকা আর্ন করার চিন্তা ভাবনা করতাম, আমি হয়তো এটা করতাম না আর কি। এক্সাক্ট, আমার মনে হয় যে আমাদের লাইনের একটা জিনিস খুব মানে কনফ্লিক্টিং আর কি। কনফ্লিক্টিং বলবো না, রাইট ওয়ার্ডটা বাইর করা খুব ডিফিকাল্ট। যে কারণ আমরা তো মোটামুটি যখন একটু কোডিং টোডিং শিখি, অনেক কিছু খুব সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে অনেক সার্ভিস বানিয়ে ফেলা যায়। হুম হুম হুম। আন্ডারগ্রেডে থাকতে আমরা অনেক ফ্যান্সি অনেক প্রজেক্ট করছি, কিন্তু আলটিমেটলি এগুলো দিয়ে মানি মেক করাটা ভেরি ডিফিকাল্ট। একটা জিনিস কনসেপচুয়ালি খুবই নাইস হতে পারে, চমৎকার হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 1 টাকা ইনকাম করতে পারবে কিনা মার্কেট থেকে, ইটস ভেরি Right, ডিফিকাল্ট। right. আচ্ছা, আমি যদি 2013-র দিকে যাই, ওই সময় আই থিঙ্ক 2013 একটা টাইম যখন সাডেনলি ওই যে গণজাগরণ মঞ্চের টাইমটায় ব্লগ ওয়েন্ট ডাউন এবং ফেসবুক রাইজ করা শুরু করলো আর কি। So, ওই টাইমটা আপনারা টেকনিক্যালি কিভাবে হ্যান্ডেল করছেন যখন দেখলেন যে ট্রাফিক অ্যাকচুয়ালি সরে যাওয়া শুরু করছে? ইফেক্টিভলি হ্যান্ডেল করতে পারি নাই বলবো আমি। আমরা যেটা করলাম যে বেসিক্যালি প্রথমে কিছুদিন অটোমেটিক শেয়ারের ব্যবস্থা করলাম, যে যদি তুমি সচলায়তনে পোস্ট দাও, সেটা অটোমেটিক্যালি শেয়ার হবে। সেটা কিছুটা এলিভিয়েট করলো, কিন্তু একটা সমস্যা থেকেই গেল। যে ধরো আমি হচ্ছে কি একজন আম, বিখ্যাত লোক, আমার ধরো 500 ফলোয়ার আছে, সেটা সচলায়তনে তারা এসে কমেন্ট করতে চাচ্ছে না বা পারতেছে না, বা এটা। তো আমরা ফেসবুকের কমেন্টে সেই পোস্টের নিচে দেওয়া শুরু করলাম, কিন্তু তাতেও ইটস ইন্টিগ্রেশন ওয়াজ নট দ্যাট গ্রেট অ্যাট দ্য টাইম, রাইট? তো একজন ফেমাস পার্সন সে তখন প্রেফার করা শুরু করলো যে আচ্ছা, আমার ফ্রেন্ড, আমার ফলোয়ার, আমার ফ্যামিলি সব ফেসবুকে। তো এই মোমেন্টামটা আসলে ওই ভাইরাল মানে তোমার ইটস ডিফিকাল্ট টু সাস্টেইন, রাইট? সো ওরা তখন মুভ করা শুরু করলো ফেসবুকে আর কি। তো আমরা এলিভিয়েট করার চেষ্টা করছি ইন্টিগ্রেশনের মাধ্যমে, যে ফেসবুক লগ ইন থেকে লগ ইন করে পোস্ট করতে পারবা, কমেন্ট করতে পারবা, হ্যান ত্যান। বাট ইট ডিডন্ট আলটিমেটলি ওয়ার্ক আর কি, আই উড সে। এবং আমার মনে হয় ওই সময় web2.org সমস্ত ওয়েবসাইটগুলো এই প্রবলেমের মধ্যে দিয়ে যায় আর কি। ফেসবুক স্টার্টেড ইটিং দোজ আপ, রাইট? সো এই আর কি। তো এখন তো মোটামুটি বলা যায় যে আমি আই ডোন্ট থিঙ্ক যে বাংলা ব্লগ আর একটু এক্সিস্ট করে। সামান্য ব্লগ আছে, ঢুকে ঢুকে চলতেছে, ভিজিটর কাউন্ট খুবই কম। তো আপনার কি মনে হয় যে ওই সময় আমি যদি তাকাই যে ফেসবুকের বাইরে, ফেসবুক ওয়াজ নট বিগ, এবং আই থিঙ্ক ওই সময় ফেসবুক অ্যাকচুয়ালি নলেজ আর ক্রিয়েটিভিটি প্র্যাকটিস করার জায়গা ছিল, এখনো না। সো আমার কাছে পার্সোনালি মনে হয় আর কি ওই জায়গায় বাংলা ব্লগ গুলা ছিল মানে অনেক কিছু নলেজ প্র্যাকটিস করার একটা খুব চমৎকার জায়গা। আমি পার্সোনালি অনেক কিছু শিখছি অনেক জায়গা থেকে।
যেগুলো মানে একটা ওপেন বোর্ডের মতো, যেটা ফেসবুকে নাই, ইটস লাইক ভেরি কাস্টমাইজড। তো আপনার কি মনে হয় যে আমরা কি আসলে ওই জায়গাটা একদম পার্মানেন্টলি হারাই ফেলছি, নাকি দেয়ার উড বি এ মোমেন্ট যখন এই জিনিসটা আবার টার্ন ব্যাক করতে পারে? আম, আমি দের ইজ অলওয়েজ গোনা বি এ মার্কেট, বাট আমার মনে হয় না যে আগের সাইজের মার্কেটটা হবে আর। আম, যেটা এই কারণে বলছি যে তোমার নট অনলি যে ফেসবুক এই ট্রাফিকটা খেয়ে ফেলছে, এই কন্টেন্ট ফরম্যাটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কেউ আর গিয়ে বসে বসে পড়বে না। আম, প্রথমত অডিও ফরম্যাটটা কখনোই অতটা জনপ্রিয় পায় নাই। ছবি, এখন যেহেতু ভিডিওতে তুমি যেহেতু ব্লগিং করতে পারো, যে কথাগুলো লিখতে চাও সেটা যেহেতু বলতে পারো, আমার মনে হয় না কেউ পড়ার দিকে আর ঝুঁকবে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যেহেতু এআই বেস কন্টেন্ট আসা শুরু করছে, তো যেটা হবে তুমি যদি একটা জিনিস লেখে, তোমার ভিডিও করে করাটা যেটুকু ডিফিকাল্ট ছিল, লেখে সেটাকে এআই তে কনভার্ট করা ইভেন ইজিয়ার হয়ে যাচ্ছে। So আমার মনে হয় না যে সেই একই রকম মার্কেট পেনিট্রেশন থাকবে আর লেখাগুলোর, বাট দের ইজ অলওয়েজ গোনা বি সাম নিশ, রাইট? সো তুমি যদি এখনো এরকম শুরু করতে চাও, ইটস গোনা বি ইভেন মোর ডিফিকাল্ট, বাট ইটস নট জিরো। আমি যদি আরেকটু বিগার লেন্সে জিনিসটা দেখি, যে ফর এক্সাম্পল আমাদের তো এখন খুব কমন কনসার্ন যে আমাদের সবার অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে ভিডিও দেখতে দেখতে, রিল স্ক্রল করতে করতে। তো আপনি যেটা বলেন যে ইন দ্য ফিউচার ভিডিও কন্টেন্ট বাড়তে থাকবে, রিডিং এর ক্লায়েন্ট কমতে থাকবে। সো আপনার কি মনে হয় অ্যাজ এ লাইক স্পিসিস আমাদের ওই যে অ্যাটেনশন স্প্যান যেটা কমে যাওয়ার কথা নিয়ে আমরা খুব কনসার্নড, এটা কি মানে হিউম্যানিটিকে ইম্প্যাক্ট করার চান্স কেমন? কারণ গ্লোবালি যদি সবার অ্যাটেনশন স্প্যান কমতে থাকে, ফোকাস কমতে থাকে, ফোকাস করার কেপাবিলিটি, আপনার কি মনে হয় হিউম্যানিটির কি হবে? উই উইল সার্ভাইভ। আমি ওইটা নিয়ে নেগেটিভলি চিন্তা করছি না। যেটা যেটা সমস্যা আর কি মানে কনসার্নটা কি, যে আমরা কি আগের মতো স্মার্ট বা ম্যাচিওর হব কিনা, রাইট? সো তুমি যদি এমনিতে রিডিং এর একটা একটা তুমি যদি একটা রিডিং পড়ো একটা জিনিস, সেটা কিন্তু তুমি ফুল 100% তোমার মনে থাকবে না বা মাথা থাকবে না। তুমি হয়তো একটা অংশ ওটার মাথা থাকবে। তো যেটা হবে সেটা হচ্ছে কি, তুমি হয়তো ওই সিরিজ অফ লাইক স্মল ইনফরমেশন তোমার এমনিতেই রিডিং থেকে আসতো। তো আমাদের পদ্ধতি বদলে যাবে। আমার মনে হয় না যে আমরা একেবারে ডাম হয়ে যাবে বলে সবাই যেভাবে দাবি করছে, সেটা হবে না। কিন্তু হয়তো দেখা যাবে যে এখনকার যারা বাচ্চারা, তাদের কনজাম্পশনের ধরনটা বা শেখার ধরনটাই বদলে যাবে আর কি। তারা আমাদের মতো করে পড়ে শিখবে না, বা আহ, আমরা যেমন লং ফর্ম ভিডিও দেখে অভ্যস্ত, তারা হয়তো ছোট ছোট ভিডিও দেখে অভ্যস্ত, কিন্তু তাদের ধরন বদলে যাবে। আমার মনে হয় না যে তারা একেবারে ডাম হয়ে যাবে এরকম কিছু হবে। সো কনসার্টটা, পুরো জিনিসটা আসলে প্লে আউট না হলে এক্স্যাক্টলি বলাও মুশকিল। তবে আমার মনে হয় যে এটা ওভারব্লোন, যে হ্যাঁ আমরা শিখতে শিখতে ভুলে যাব। আমার মনে হয় না সেটা হবে। আচ্ছা, মেইনলি আই আই থিঙ্ক যে একটা কমন কনসার্ন যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইমাজিন করার যে ক্যাপাবিলিটিটা জন্মায়, যে পড়তে পড়তে আমরা কোনো কিছু একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি ব্রেনের মধ্যে, যেটা ভিজুয়ালাইজেশনটা অলরেডি স্ক্রিনের সামনে আসলে আমরা ওটা করার চেষ্টা করি না ছোটবেলা থেকে। সো আপনার কি মনে হয় যে ফর এক্সাম্পল এখন এই স্কিলটা যদি আমরা গ্র্যাজুয়ালি হারাইতে থাকি, উইল ইট ইম্প্যাক্ট আস অর নট? ইট মে, কিন্তু এভাবে চিন্তা করো, ধরো তোমাকে আমি একটা একটা এক্সাম্পল দিই, রাইট? আম, ধরো গিয়ার কিভাবে কাজ করে, হ্যাঁ? তুমি বইয়ে পড়লা যে আচ্ছা এটা এই টিতের সাথে এটা বাড়ি লাগে, এভাবে ট্রান্সফার হয়। তুমি যদি পুরো জিনিসটা একজন যে আসলে প্রথম থেকে গিয়ার কিভাবে ডেভেলপ হলো সেটা যদি তোমাকে এক্সপ্লেন করে দেখা যায়, আচ্ছা ঠিক আছে আমাদের সমস্যা কি ছিল, মানে এই এখান থেকে মোশন ট্রান্সফার করার সমস্যা এখানে এরকম, তারপর আমরা কাঠি দিয়ে সমস্যাটা সমাধান করলাম, সেটাকে আস্তে আস্তে কিভাবে সেই কাঠিটা আমাদের গিয়ারের দিকে আসলো। এই যে ভিজুয়ালাইজেশনটা আছে, এই কনসেপ্টটা তুমি নিজে জীবনে জীবনে ওই পর্যন্ত চিন্তা ভাবনা করে বা উদ্ভাবন করতে পারতো না। তো তোমাকে যখন কেউ ওই জিনিসটা উদ্ভাবন করে দিল, তোমাকে যখন দেখিয়ে দিল যেভাবে জিনিসটা উদ্ভাবন হচ্ছে, তখন তোমাকে ওই জিনিসটা পুনরায় উদ্ভাবন করতে হচ্ছে না। অর্থাৎ তুমি ইউ ক্যান টেক এ স্টেপ ফার্দার, রাইট? সো আমার মনে হয় না যে একেবারে ইটস গানা বি 100% ব্যাড, যে আমাদের উদ্ভাবনী ক্ষমতা হারিয়ে যাবে। আমার কাছে মনে হয় যে উদ্ভাবনী ক্ষমতা সাহায্য করতে পারে, যেহেতু তুমি অলরেডি জেনে ফেললা যে কিভাবে বর্তমান পদ্ধতিগুলো উদ্ভাবন হয়েছে, তুমি পরের অংশটুকু নিজে বের করতে পারছো। তো
একেবারে যে ইম্প্যাক্ট করবে না তাও না। আম, তুমি যেভাবে চিন্তা করছো যে আচ্ছা, আমাকে যদি কেউ বলেই দিল তাহলে আমি নিজে চিন্তা করার ক্ষমতা হারিয়ে গেল, খানিকটা হয়তো তা হবে। কিন্তু কেউ যদি বলে দেয় তাহলে পরের অংশটুকু চিন্তা করার সময় আমার সুযোগ চলে একটা আসলো। স্কোপ আসতেছে। এটা আর কি। আচ্ছা, একটু ট্র্যাকশন চেঞ্জ করি। আপনি যখন মাইক্রোসফটে জয়েন করলেন আর কি, সো আপনার মাইক্রোসফটে জয়েন করার সময় ডেফিনেটলি আপনার কি কোনো স্ট্রাগল করতেছে, যেহেতু আপনার মেকানিক্যাল থেকে একটা ট্রানজিশন করছেন? কারণ অনেকের কনসার্ন থাকে যেটা যে আমি সিএসসি নামে কি এই কোম্পানিগুলোতে জয়েন করতে পারবো কিনা, সো আপনার কি কোনো ডিফিকাল্টি ফেস করতে হয়েছে? ডিফিকাল্টি মানে যেটা আর কি, যে আমি আমি অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম, যেহেতু অনেক কি একটা যেটা গ্যাপ থাকে সেটা হচ্ছে গিয়ে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমস, রাইট? সো যেহেতু আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম, আমি নিজে থেকেই জিনিসটা পড়া শুরু করি এবং শেখা শুরু করি। সো মাইক্রোসফটের সময় আমার স্পেশালি কোনো ডিফিকাল্টি হয় নাই, কেন ইতিমধ্যে আমি ওই জিনিসগুলো আয়ত্ত করে ফেলছিলাম। কিন্তু রেগুলার যেই প্রোগ্রামিং লিড কোড করা হুম বা হুম। প্র্যাকটিস করা, ওই সমস্যাগুলো তো, ওই স্কিলগুলো তো সবারই করতে হয় আর কি। তো ওই সময়টা আমার স্পেশাল কিছু করতে হয়নি, বাট আমাকে যেহেতু আমার এই গ্যাপটা ছিল, আমাকে নিজে থেকে জিনিসটা শিখে নিয়ে আসতে হয়েছে আর কি। সো আপনি মাইক্রোসফটে জয়েন করার পরে যদি সামারিতে বলেন আর কি যে আপনি কি কি নিয়ে কাজ করছেন? সো মাইক্রোসফটে আমি প্রথমে জয়েন করি হচ্ছে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো প্রথমেই মাইক্রোসফটের যে এই কানেক্টার্স বা প্লাগইন বলে একটা প্রোডাক্টের আমি ঢুকি। তো প্রথম প্রজেক্টটা ছিল হচ্ছে গিয়ে বেসিক্যালি ওই কানেক্টরসকে ওপেন সোর্স করা। সো পাইথন দিয়ে আমি একটা সিএলআই বানাই। গোল ছিল হচ্ছে গিয়ে, ওই সময় কানেক্টরস ছিল 200টা সার্ভিস। কানেক্টরসগুলো কিভাবে কাজ করে? সো সেই সময় একটা পাওয়ার অটোমেট বলে একটা প্রোডাক্ট ছিল। পাওয়ার অটোমেট হচ্ছে গিয়ে যেখানে তুমি হচ্ছে গিয়ে ওয়েব ইন্টারফেসে, লো কোড নো কোড ইন্টারফেসে তুমি হচ্ছে গিয়ে একটা অ্যাপ বিল্ড করতে পারবে। তো ওই ওইটার জন্য তোমাকে বিভিন্ন সার্ভিসের সাথে কানেক্ট করতে হবে। তো যেহেতু ধরো তুমি বললে যে আচ্ছা, একটা আমার কাছে যদি ইমেল আসে, সেই ইমেলে যদি বলা থাকে আমি ছুটি চাচ্ছি, তাহলে আমার সিআরএম সিস্টেমে একটা এন্ট্রি করতে হবে। তো এরকম তো ওই তোমাকে ইমেলের সাথে কানেক্ট করতে হবে, সিআরএম সিস্টেমের সাথে কানেক্ট করতে হবে, রাইট? সো সো ওই সময় 200টার মতো ছিল। তো আমার গোল ছিল হচ্ছে কি এটাকে বাড়ানো। তো বাড়ানোর একটা অন্যতম উপায় আমরা যেটা চিন্তা করছিলাম যে এটাকে যে পুরো জিনিসটাকে যদি আমরা ওপেন সোর্স করে দিই, তাহলে অন্য যারা সার্ভিস ওনার আছে তারা নিজেরাই এই জিনিসটা বানাতে পারবে। তো আমাদের কি কি টুল ডেভেলপ করতে হবে যাতে মানুষরা নিজেরাই নিজেদের জন্য কানেক্টর বানাতে পারে এবং আমাদেরকে দিতে পারে, যাতে আমরা পাবলিশ করতে পারি। তো পুরো ওপেন সোর্সের কাজটা আমি করি আর কি, ওপেন সোর্স এবং ওরা কিভাবে যখন কানেক্টর নিয়ে আসবে সেটা কিভাবে পাবলিশিং করব সেই জিনিসটা পুরোটা আমি করি। তারপরে হচ্ছে কি এই কাজটা করার জন্য আর কি পরে আমাকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে পদোন্নতি দেওয়া হয় আর কি। তো তারপরে হচ্ছে গিয়ে আমি মেজর জিনিসগুলো বলবো আর কি। তো ওই যেহেতু এই কাজটা করার পরে যে আমাদের 200টার মতো কানেক্টর ছিল, আমি যখন ম্যানেজারের পদে উন্নতি হই তখন 1200-র মতো হয় কানেক্টর। এবং পরে 1500-র মতো, আমি যখন মাইক্রোসফট ছাড়ি তখন 1500-র মতো কানেক্টর লেখা হয় আর কি, বিভিন্ন মানুষজনের মাধ্যমে আর কি। তো ওই কানেক্টর যখন আমি যখন ম্যানেজার হলাম আর কি, তখন ওই এলএলএম এর ব্যাপারটা যখন আসলো, তখন দেখলাম যে হচ্ছে গিয়ে এই কানেক্টর আইডিয়াটা অনেকভাবে আমার মাইক্রোসফটে আছে। তুমি মাইক্রোসফট টিমসে যদি যাও, সেখানে কিছু টিমস অ্যাপস আছে। তুমি যদি অফিসে যাও, কিছু অফিস অ্যাপ আছে। কিন্তু ওদেরটা এত রিচ না, আমাদের যেমন 1200, রাইট? সো ওদের ধরো 10টা 15টা 20টা 200টা এরকম। তো দেখা গেল যে কোপাইলট স্টুডিও এবং কোপাইলটের জন্য তাহলে কোন লাইব্রেরিটা হচ্ছে গিয়ে সবচেয়ে উপযুক্ত। তখন দেখা গেল যে যেহেতু আমাদের 1200টা আছে, আমাদের যদি কানেক্ট করতে পারি তাহলে কোপাইলটকে ইমিডিয়েটলি 1200 অ্যাকশন দেওয়া যায় আর কি। তখন আর কি ওইটার তখন একেবারেই শুরুতে আম, একেবারে কিছু ছিল না, মানে পুরো জিনিসটা আমরা আর কি মানে ফ্রম স্ক্র্যাচ বানাই আর কি, যে কিভাবে সাপোর্ট করা যায় এলএলএম এর সাথে প্লাগ ইন করা, কিভাবে যখন তুমি একটা কথা বলবা যে আচ্ছা, ঠিক আছে আমাকে সাপোর্ট টিকিট গুলো দাও, সেটাকে কিভাবে আমরা ট্রান্সলেট করে এপিআই কলে ট্রান্সলেট করে এটাকে বের করে নিয়ে আসবো, পুরো জিনিসটা আমাদের বের করতে হয়েছে আর কি। তো সেটা ছিল আরেকটা বড় এবং কাজ, এবং হচ্ছে গিয়ে আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার ছিল খুব ছোট, অল্প মানুষের জন্য করা, মানে হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মে বা পাওয়ার অটোমেটে ধরো তোমার কয়েক
আই থিঙ্ক 20 মিলিয়নের মতো কাস্টমার ছিল আর কি। আহ, কিন্তু যে পুরো জিনিসটা যখন কোপাইলটের জন্য আনবা তখন সেটা 400 মিলিয়ন কাস্টমারের জন্য সাপোর্ট করতে হবে, রাইট? সো প্রথম দিন আমরা যখন খুলছি যে আচ্ছা ঠিক আছে 400 মিলিয়ন কাস্টমার, একদম সার্ভিস ডাউন, কেউ ব্যবহার করতে পারে না, পরে আমরা বন্ধ করে দিয়ে আবার পুরো জিনিসটা রিআর্কিটেক্ট করতে হয়েছে যাতে এত ভলিউম নিতে পারে আর কি। তো ওগুলো খুব ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ছিল আর কি, এই আর তো কি। এই সিচুয়েশন গুলোর মধ্যে আমি জাস্ট একটু ইন্টারেস্টেড, ফর এক্সাম্পল আপনার নিশ্চয়ই বিশাল প্রোডাক্ট, যেহেতু বিশাল বড়, এটা স্টেক হোল্ডারও অনেক, মাল্টিপল টিম কাজ করতেছে, উপরে রিপোর্টিং চেইন আছে। এবং আমি যদি কারেক্টলি বলে থাকি, আপনি এর আগে কখনো মানে ম্যানেজারিয়াল রোলে কাজ করেন নাই, পিপল লিডার হিসেবে কাজ করেন নাই। সো অ্যাজ এ নিউ ম্যানেজার আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল কোন জিনিসগুলি, অ্যাপার্ট ফ্রম লাইক টেকনিক্যাল ডিফিকাল্টি যেগুলো অ্যাকচুয়ালি আইসিরা সলভ করতেছে বসে বসে, আপনি হয়তো ডিজাইনে হেল্প করতেছেন, বাট ওভারঅল মানে কোন জিনিসগুলো আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হতো সবচাইতে? চ্যালেঞ্জিং মনে হতো হচ্ছে গিয়ে একটা বড় কোম্পানিতে অনেকগুলো টিমের সাথে কাজ করতে হয় এবং তাদের নিজস্ব প্রায়োরিটি থাকে। তুমি যদি বলো যে তোমার একটা জিনিস চেঞ্জ করা লাগবে অন্য একটা টিমের, যেটা অন্য একটা টিমের রেসপন্সিবিলিটি, তাদেরকে অ্যাগ্রি করানো হচ্ছে কি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল, যে তারা বলবে ঠিক আছে তাদের একটা কাজ প্রায়োরিটাইজ কম করে আমাদের কাজকে প্রায়োরিটাইজ করবে। এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং আর কি, যে ওরা অলওয়েজ পুশ ব্যাক করবে যে না আমাদের সময় নাই, কাজ নাই, এনতে। তো কিভাবে তুমি ওদেরকে কনভিন্স করবা? আম, এটা এই জিনিসটা শেখা খুব জরুরি ছিল। বেসিক্যালি তুমি ওদেরকে ওদেরকে ইনভলভ করবা যে তোমার ডিজাইন প্রসেসের সাথে, right? তারা সময় দিতে চাবে না, তারপরে মানে বারবার বারবার বলে 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 তারপরে ওদের ওদের যখন মিটিং হয়, প্ল্যানিং মিটিং হয়, সেখানে তোমাকে ঢোকার চেষ্টা করা, যাতে ওরা কি আলাপ করতেছে তখন তুমি তোমার ফিডব্যাক গুলো দিতে পারো যে আমার এই জিনিসটা লাগবে, তোমাদের যাতে মনে থাকে। আম, তো তারা হচ্ছে গিয়ে এমন না যে তারা তাদের তোমাকে পাত্তা দেয় না। ব্যাপারটা হচ্ছে ওদের নিজস্ব প্রায়োরিটি আছে, ওদের নিজস্ব গোল আছে। ওরা যদি তোমার কাজ করে তাহলে তাদের গোলে একটু সমস্যা হয়, যে তারা ধরো তাকে তার ম্যানেজার গোল দিয়ে দিচ্ছে, রাইট? সো সে তার গোলটাকে ডিপ্রায়োরিটাইজ করে তোমারটা নিচ্ছে। সো তারও ওইভাবে ম্যানেজ করতে হয় আর কি। তো এই জিনিসটা শেখাটা খুব জরুরি ছিল আমার জন্য, খুব চ্যালেঞ্জিংও। এখনো যদি মানে যাও যে কোনো জায়গায়, তুমি যদি যাও যে কয়েকটা টিম যখন কাজ করবে তাদের প্রায়োরিটিতে তোমার প্রায়োরিটিকে ম্যাচ করানো ইজ গোনা বি বিগ চ্যালেঞ্জিং টাস্ক। আপনি একদম আমার মানে দুর্বল পয়েন্টে আঘাত করে দিচ্ছে নাকি। আমি অ্যামাজনে ঢোকার পরে একদম প্রথম যে চ্যালেঞ্জগুলো ফেস করছি এটা হচ্ছে এই যে ক্রস টিম কোলাবোরেশনের প্রবলেমগুলো আর কি, এবং এগুলো আমার ফিগার আউট করতে অনেক সময় লাগছে গিয়ে। সো আলটিমেটলি যখন ফিগার আউট করছি তখন মানে ইট বিকেম রিয়েলি ইজি। তো হুম। আমি যদি আমার জায়গায় এখন আমি আবার 5-6 বছর আগে ব্যাক করি, যে লাইক ফ্রেশার স্টুডেন্ট যারা এরকম বিগ টেক গুলাতে জয়েন করতেছে, তারা তো ডেফিনেটলি এরকম চ্যালেঞ্জ ফেস করে আইসি লেভেলে। আপনার সাজেশন কি থাকবে যে এই সিচুয়েশনগুলো কিভাবে হ্যান্ডেল করা উচিত অ্যাজ এন আইসি? অ্যাজ এ আইসি এই সিচুয়েশন গুলা অতটা, যদি তুমি প্রিন্সিপাল বা সিনিয়র স্টাফ রোলে না থাকো তাহলে অতটা হ্যান্ডেল করতে হয় না, টু বি অনেস্ট। প্রিন্সিপাল লেভেলে অবশ্যই তোমাকে ডেফিনেটলি ক্রস টিম কোলাবোরেশন করতে হবে, স্টাফ লেভেলে অবশ্যই কোলাবোরেশন করতে হবে। তোমার তো কোলাবোরেশন লেভেল হচ্ছে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তুমি হয়তো একটা ফিচার ডেভেলপ করবা, তুমি মনে করতেছো যে তোমার এই কলটা অন্য একটা সার্ভিস থেকে এই সাপোর্টটা দরকার। তো তাদের টেকনিক্যাল লিডদের সাথে কথা বলা, তাদের সাথে প্রথমত ক্রেডিবিলিটি স্থাপন করা, যে তোমাকে তারা চিনে অন্য কোনো কাজের মাধ্যমে, তুমি যখন তাদের সাথে কথা বলছো তুমি তাদেরকে হেল্প করার চেষ্টা করছো। তারা যখন তোমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে আসছে তুমি তুমি তাদের সাথে সাহায্য করার চেষ্টা করছো। যখন তোমার সাহায্য করার ক্যাপাসিটি ছিল না তুমি মানে পোলাইটলি বলছো যে পারবো না, বা অন্য কোনোভাবে সাহায্য করার চেষ্টা করছো। এই ক্রেডিবিলিটিটা স্থাপন করতে হবে স্লোলি, রাইট? যখন তুমি আহ, মানে প্রিন্সিপাল বা আগে যাও থাকো। তো এই এই ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তুমি যদি সরাসরি প্রিন্সিপাল হিসেবে জয়েন করো এই ক্রেডিবিলিটিটা থাকে না, তখন এটা একটু টাফ হয়ে যায়। তো তোমার একটু সময় লাগে হচ্ছে এটা বিল্ড করতে। তো ক্রেডিবিলিটি নিয়ে যাবা, আর হচ্ছে গিয়ে বি নাইস, আন্ডারস্ট্যান্ড যে ওরা কি বলতে চাচ্ছে। আম, দেখো যে অনেক সময় অনেক সমস্যার বিভিন্ন বিভিন্ন রকম সমাধান থাকে। কোনো কোনো সমস্যা, কোনো কোনো সমাধান আইডিয়াল বাট সময় লাগবে, কোনো কোনো সমস্যা নন আইডিয়াল বাট তাড়াতাড়ি করে ফেলা যাবে। সো আন্ডারস্ট্যান্ড প্রোজ অ্যান্ড কনস, এন্ড দেখো যে ওদের সাথে কথা বলে যে কোনটা ওদের কাজ কমায় বা ওদের ঝামেলা কমায়, এবং
তোমার সমস্যা সমাধান করতে পারে, সেটা হচ্ছে গিয়ে খতিয়ে দেখা আর কি। আম, আমি বলবো যে হচ্ছে গিয়ে তোমার যদি কোনো তুমি যদি আইসি হিসেবে যদি কোনো ডিজাইন করতে চাও, স্টার্ট স্টার্ট উইথ এ ডিজাইন ডকুমেন্ট, এবং ডকুমেন্ট দ্য থটস এন্ড ডিসিশনস। ইটস অলওয়েজ হেল্পস তোমার তোমার ডিজাইনে ডিফেন্ড করতে করার জন্য আর কি, এবং অন্যদের সাথে যোগাযোগ করার জন্য। ফ্যামিলি দুইটা পিলার, একটা হচ্ছে যে যে ক্রেডিবিলিটি বিল্ড আপ করা, আর হচ্ছে রিটার্ন ডকুমেন্ট ডিজাইন। রিটেন ডকুমেন্ট ডেফিনেটলি। সো আপনি তো যেহেতু বিভিন্ন সাইজের কোম্পানিতে অনেক দিন ধরে কাজ করছেন, এখন স্টার্ট আপ ইজ এ ডিফারেন্ট গেম। তো আপনার কি মনে হয় যে মাইক্রোসফটে যখন ছিলেন, আপনার কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনি হয়তো বা একটু বেটার ওয়েতে করতে পারতেন মনে হয়? মাইক্রোসফটে যখন ছিলাম কোনটা বেটার ওয়েতে করতে পারতাম? সো একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, আমি হচ্ছে গিয়ে যেহেতু বুয়েট থেকে পড়াশোনা করে আসছি, বুয়েটে ভালো রেজাল্ট ছিল, মাস্টার্স করছি সেখানে ভালো রেজাল্ট ছিল, যেখানে চাকরি করতে গেছি আই ওয়াজ অলওয়েজ লাইক, কখনো আমাকে নিজেকে মনে হয় না যে আই ওয়াজ লাইক টপ 5%-এর নিচে বা এরকম কিছু, রাইট? কিন্তু মাইক্রোসফট একটা ইনসিডেন্ট হয় যেখানে আমার ভুলের কারণে সার্ভিসে বাগ ধরা পড়ে। তো আমার 15 বছরের ক্যারিয়ারে ওয়ান্স, রাইট? আমার কখনো এই মানে এরকম অভিজ্ঞতা ছিল না যে আমি হচ্ছে গিয়ে ইন দ্য নেগেটিভ, রাইট? সো সো যখন আমি ফিডব্যাকটা পাই তখন আমি খুব দুঃখ পাই আর কি, যে খুব মুষড়ে পড়ি যে আচ্ছা, আহ, এরকম কেন, আমার কেন হলো, বা আমি খুব আপসেট হয়ে পড়ি, এবং এখান থেকে রিকভার করতে আমার একটু সময় লাগে আর কি। সো এনভিডিয়ার জেনসেন হুয়াং এর একটা কোট আছে যে যখন সে ভালো ছাত্রদের নেয় তখন তারা সাফারিং শেখে নাই কখনো। তো এই কোটটা আমার কাছে খুব মনে লাগে যে এক্স্যাক্টলি হোয়াট, আমি কখনো সাফারিং শিখি নাই আসলে, যে সাফারিং জিনিসটা কি, কিভাবে সাফারিং থেকে শিখে বেরিয়ে আসতে হয়, এই জিনিসটা আমার শেখাতে কখনো হয় না। তো আমার মনে হয় যে সবার জীবনে একটু সাফারিং থাকা দরকার আর কি। তো ওই আমার সাফারিং থেকে অনেক কিছু শেখার ছিল, যে কিভাবে যখন তোমার পক্ষে যাচ্ছে না সবকিছু, তখনও তোমাকে কিভাবে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর হেডস আপ এন্ড কিপ ওয়ার্কিং। এটা আমাকে আমার মেন্টর একজন বলে যে তুমি আসলে ভেঙে পড়তেছো বেশি, তোমাকে ইউ হ্যাভ টু কিপ ইউর হেডস আপ এন্ড কিপ ডুইং হোয়াট ইউর ডুইং, ইউর ডোন্ট লুক ইট ইন দিস ওয়ান থিং, লুক পাস্ট এন্ড কিপ গোয়িং। এই জিনিসটা আমার শেখার ছিল আর কি। আর আরেকটা পার্সোনাল সব জায়গায় আঘাত করে দিয়েছেন। আমি হচ্ছে আমার প্রথম পেপার রিজেক্ট খাওয়ার পরে এমন আপসেটে বসেছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু মানে গোলটা হচ্ছে কি তোমার আপসেট হবা, বাট ইউ হ্যাভ টু রিকভার, রাইট? এবং কুইকলি ওইটাই। আপসেট হয়ে তুমি মাসের পর মাস কাজে মন বসে না, কাজ করতে পারতেছি না, আমার কি হবে না হবে এই ধরনের ফিলিং থেকে বেরিয়ে আসতে হবে আর কি। তো আপনি যদি এখন আপনাকে ওই জায়গায় আবার বসায় দেওয়া হয়, আপনি কোন জিনিস ডিফারেন্টলি করতেন, মানে কিভাবে রিকভার করতেন তাড়াতাড়ি? হোয়াট আর দ্য ট্রিক্স? আই উড অ্যাকনলেজ, আই উড ইউনো ধরো, আহ, আমি যেটা করা শুরু করছি তারপরে সেটা হচ্ছে কি জার্নালিং, রাইট? নিজের সাথে ওয়ান ওয়ান, রাইট? আম, ধরো তুমি তোমার ম্যানেজারের সাথে ওয়ান ওয়ান করো, অন্যান্য এর সাথে করো। তো এমবিএ থেকে যে টেকনিকটা আমি শিখছি সেটা হচ্ছে গিয়ে নিজের সাথে ওয়ান ওয়ান। ওই সময়টা আমি এমবিএ করতেছিলাম, সো এমবিএ এর কারণে আমার সময়েরও ফোকাসের অভাব হচ্ছিল, ওই কারণে ওই সমস্যাটা হয় আর কি। তো আমি নিজের সাথে ওয়ান ওয়ান করে আর কি দেখি যে আচ্ছা, আমি ঠিকমতো আমার ডেলিভারেবল গুলো দিচ্ছি কিনা, বা আমার কোনো ফিলিং যেটা স্যাড ফিলিং হচ্ছে কিনা, বা আহ, আমার কোনো হেল্প দরকার কিনা, সেটা আমি করা শুরু করি। সেটা আমাকে অনেকখানি হেল্প করে। তো সেটা আমি কন্টিনিউ করব, করার করার চেষ্টা করি। এবং যখন আমি দৌড়াই বা হাঁটি বা ওয়ার্কআউট করি তখন আমার এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করা, রিভিউ করা যে হাউ ইজ ইট প্রোগ্রেসিং, এনিথিং আমি চেঞ্জ করা দরকার কিনা। সো আই থিঙ্ক দ্যাটস হোয়াট আই স্টার্টেড টু ডু ডিফারেন্টলি আর কি, যে নিজেকে রিভিউ করা, নিজেকে নিজে ক্রিটিসাইজ করা, এবং দেখা যে আচ্ছা ঠিক আছে, আর কিছু ঠিক করা যায় কিনা। আই থিঙ্ক এটা খুবই মানে গোল্ডেন একটা অ্যাডভাইস। আচ্ছা, Thank you. আহ, এবার একটু ট্র্যাকশন চেঞ্জ করে আপনার এমবিএ এর কথা যেহেতু মেনশন করে বেশ কয়েকবার, এমবিএ এর দিকে একটু ফোকাস করি, যে আপনার কখন কেন মনে হলো যে এমবিএটা করা দরকার, এবং অ্যাডমিশন প্রসেসটা কেমন ছিল চলে? রাইট। আমি চিন্তা করছিলাম যে আমি কি আরেকটা মাস্টার্স করব, না পিএইচডি করব, না এমবিএ করব, কি করব, এরকম একটা আমার সবসময় একটা চিন্তা ছিল। আমি এই বিষয়ে আগে মানে লেখালেখি করেছি এই বিষয়ে। তো এমবিএটা করছি হচ্ছে গিয়ে যখন কোভিড শুরু হয় তখন আমি
এমএল ডিপ লার্নিং এর কোর্সটা করলাম, 3 সেমিস্টার লং কোর্সটা। তো আমার ইচ্ছা ছিল যে ওখান থেকে যদি ক্লাসমেটদের সাথে আমি কোনো একটা প্রজেক্ট শুরু করতে পারি। দেখলাম যে ওরা হচ্ছে কি সবাই অতটা ক্যারিয়ার ফোকাস দেয়ার ওয়ান্স টু, যে মেটার একটা ছেলে ছিল, সে নিজের ক্যারিয়ারের জন্যই সে এখন মেটার ওই যে সুপার ইন্টেলিজেন্স টিমে কাজ করে। তো দেখলাম যে ওরা হচ্ছে স্টার্ট আপ নিয়ে অতটা ইন্টারেস্টেড না, রাইট? সো কোভিড শুরু হয়ে গেল, আমার মনে হলো যে আমার গ্রুপ অফ পিপল হু আর ইন্টারেস্টেড ইন স্টার্ট আপ, আমি ওদেরকে পাচ্ছি না। আহ, তো যেটা মনে হলো যে আচ্ছা, আমি যদি এখন এমবিএ করি তাহলে এমবিএ এর এই প্রোগ্রামটার মধ্যে অনেকগুলো এন্টারপ্রেনারশিপ নিয়ে কারিকুলাম আছে, তারপর ওদের কিছু বেশ কিছু প্রোগ্রাম আছে। সো এই কারণে মনে হলাম যে একটু দেখি এটা কেমন। আর আমার অলওয়েজ একটা ইন্টারেস্ট ছিল যে একটা আরেকটা হায়ার এডুকেশন করা, যেহেতু আমার একটা মাস্টার্স আছে ইঞ্জিনিয়ারিং এ। তো এমবিএ ইজ এন অপশন, আমার কাছে মনে হয়েছে আর কি। তো ওই কারণে আসলে এমবিএটা আমি অ্যাপ্লাই করি এবং দেখি যে যেহেতু কোভিডের সময় ঘরে বসেই করা যাচ্ছে, সো আমি শুরু করে ফেলি আর কি এভাবে। তো দেশ থেকে যখন এমবিএ এর জন্য লোকজন অ্যাপ্লাই করবে, ওই সময় তো যে জিম্যাট দেওয়া লাগে আই থিঙ্ক। হুম। সো আপনার ক্ষেত্রে কি আবার জিম্যাট দিতে হয়েছে? আমি জিম্যাট জিম্যাট 2বার দিছি। আম, এটা অনেক আগে, তখন আমি আরেকবার চিন্তা করছিলাম যে এমবিএ করব, সেটা হচ্ছে গিয়ে যখন আম, যখন তখন 2010 মনে হয়, 2010 কি 11, ওই সময় আমি একবার এমবিএ জিম্যাট দিছি 2বার। আহ, ওই সময়টা শুরু করা হয় নাই জিমের দেওয়ার পরে ওইখানে। আমি তখন শিকাগোতে থাকতাম। বুথের খরচ অনেক বেশি ছিল, প্রায় 200-200 কে ছিল। সেই সমস্ত বিভিন্ন কারণে, এবং আমি সে সময় নতুন বাসা টাসা কিনি, বা আমার বাচ্চা ছোট ছিল, সব মিলে আর শুরু করা হয়নি। তো এইবার যখন শুরু করতে যাই তখন আমার জিম্যাট দেওয়া দরকার হয় নাই, কারণ তখন আমার ইনাফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর এখন একটা বেবি জিম্যাট বলে একটা অপশন চলে আসছে। এটা হচ্ছে কি ছোট, তো এটা আমাকে দিতে হয়েছে। যেহেতু কোভিড চলতেছিল, বাসায় বসে দেওয়া গেছে আর কি। কিন্তু এক্সপিরিয়েন্স ওয়াজ ব্যাড বিকজ সফটওয়্যার ঠিক মতো কাজ করতেছিল না আর কি। বাট ওইটা দিয়ে আমি তখন ভর্তি হই আর কি। তো আপনার এমবিএটাকে যদি সামারাইজ করেন, কারণ অলরেডি আপনি মেনশন করছেন বেশ নাইস নাইস কিছু ট্রিক্স, তো এমবিএতে আপনার কি মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট কি কি জিনিসপত্র আপনি শিখছেন, যেটা হয়তো বা না করলে অন্য জায়গা থেকে অটোনোমাসলি শেখা একটু ডিফিকাল্ট হইতো আর কি? রাইট। সো এমবিএ তে যেই কোর স্কিল, মানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার তোমার কোর স্কিল, এমবিএ তে তেমন তুমি ইঞ্জিনিয়ারিং এর সাপোর্ট পাবা না, যেহেতু এটা একটা ডিফারেন্ট টাইপ অফ কোর্স। ফিনান্স ক্লাস আছে, অ্যাকাউন্টিং ক্লাস আছে, ইকোনমিক্স আছে, দিজ আর নট ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাজ এন ইঞ্জিনিয়ার, রাইট? সো আমার জন্য যেটা ইঞ্জিনিয়ারিং এ যেটা হেল্প করছে সেটা হচ্ছে রিডিং, রাইট? সো আমার রিডিং স্পিড ছিল ধরো, আমার একটা বই পড়তে ধরো 1 মাস লেগে যেত, রাইট? সেখানে আমি ধরো এখন আমি 1 সপ্তাহ বা 2-3 দিনের মধ্যে একটা বই শেষ করে ফেলতে পারবো। সো এই যে এক্সট্রিম প্রেশার ফর রিডিং, যে আমাকে যখন একটা ক্লাস ছিল এরকম যে 800 পেজের এক বই বলছে 2 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, রাইট? সো ইউ জাস্ট হ্যাভ টু গেট ইট ডান, রাইট? সো পটাপট যেভাবে রিডিং কম্প্রিহেনশন পড়ে আর কি। সো এটা হচ্ছে কি আমার জন্য কি কি হেল্পফুল হয়েছে আর কি। আর যে জিনিসগুলো হচ্ছে গিয়ে কিছু লিডারশিপ এক্সারসাইজ, এথিক্যাল লিডারশিপ শেখার পরে এথিক্স নিয়ে অনেক কিছু জানতে পারছি। তারপরে হচ্ছে গিয়ে আম, এমনিতে আরেকটা লিডারশিপ ক্লাস ছিল যেখানে তুমি সেলফ ইন্ট্রোস্পেকশন, যে তুমি নিজেকে, সেই জিনিসটা এতটা হেল্প করছে যে আই ইটস ট্রেমেন্ডাস, রাইট? সো নিজেকে নিয়ে জার্নাল লেখা, নিজের নিজের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে লেখা, তুমি কিভাবে তোমার জীবনের তুমি তুমি কিভাবে শেপ হয়েছে, হু ইউ বিকাম ইজ লাইক এ সিরিজ অফ ইনসিডেন্টস, এন্ড তুমি এটা রিফ্লেক্ট করে বোঝা যে কেন তুমি এরকম, right? সেই জিনিসগুলো হচ্ছে খুব হেল্প করছে আর কি। আর অন্যান্য যে কোর ক্লাসগুলো, ফাইন্যান্স, ইকোনমিক্স, এগুলো হচ্ছে গিয়ে এগুলো হেল্প করে হচ্ছে গিয়ে তুমি যখন স্টার্ট আপ বা এরকম বিজনেসে যে যাও, তখন তোমার ওই সেন্সটা থাকে, আচ্ছা আমি যখন প্রাইসিং করব, আম, তখন ইকোনমিক্সে কেন এটাকে বলে হচ্ছে গিয়ে আহ, এই ধরনের প্রাইসিং করা হয়, রাইট? সো কেন তুমি সিনিয়রদের একটা ডিসকাউন্টেড মুভি পাস দিচ্ছ, বা তুমি যখন একটা স্নো এই যে স্কি স্কির জন্য যে পাস আছে সেখানে কেন তুমি একটা ইয়ারলি পাস দাও, কেন তুমি লোকাল পাস দাও, সেটা হচ্ছে কি তুমি যখন আমরা যখন সফটওয়্যার প্রাইসিং করতে যাচ্ছি তখন হচ্ছে আমাদের জন্য এগুলো হচ্ছে কি কি ইনফরমেশন হিসেবে কাজ করতেছে, বাট তোমার অ্যাজ এ ইঞ্জিনিয়ার ডে টু ডে ইটস নট গোনা হ্যাপেন। খুবই ইন্টারেস্টিং প্রাইসিং, এটা আমি ভাবতেছিলাম। এনিওয়েস আপনার সাথে পরে আলাপ করতে হবে এই জিনিস নিয়ে আর কি।
আপনার আপনি যখন এমবিএ করছেন, কোভিড টাইম যেহেতু রিমোট সবকিছু, আপনি কি নেটওয়ার্কিং এর ব্যাপারটা অ্যাক্টিভলি অ্যাপ্রোচ করছেন এন্ড হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স কনসিডারিং যে সিয়াটল মোটামুটি একটা টেক হাব? রাইট। সো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো নেটওয়ার্কিং হচ্ছে এমবিএর একটা বড় বেনিফিট আর কি, যে তুমি একটা নেটওয়ার্ক তৈরি হয়, তোমার প্রফেশনাল নেটওয়ার্ক যারা নিজেদেরকে নিজেরা হেল্প করে। আম, যেটা আমি শুনছি সে কোভিডের আগে, যখন আমরা তো ইভিনিং এমবিএ করছি অর্থাৎ পার্ট টাইম, কোভিডের আগে যখন এমবিএ তে যারা যেত, তারা হচ্ছে কি বলছে যে যেহেতু তারা ইভিনিং এমবিএ করতে যেত, তারা ক্লাস শেষের পরপরই বাসা চলে যেত, তারা নেটওয়ার্কিং এর জন্য আলাদা করে সময় নষ্ট করতো না। কিন্তু যখন কোভিড শুরু হয় তখন আমাদের একটা মনের মধ্যে ছিল, আমরা দেখা করতে পারতেছি না। তখন আমরা করতাম কি, ভার্চুয়াল ইভেন্ট। ক্লাসের পর রাত 10টা 11টা পর্যন্ত আমরা ভার্চুয়াল ইভেন্ট, এবং যখন ক্লাস শুরু হয় ইন পার্সন, তখন আমরা হচ্ছে গিয়ে ক্লাস শেষে সবাই মিলে আড্ডা মারতে যাওয়া, এগুলো করতাম। তো দেখা গেছে আমাদের রিলেটিভলি স্পিকিং অন্যান্য বারের তুলনায়, অন্যান্য আগের প্রি কোভিড তুলনায় আমাদের নেটওয়ার্কিং এর পরিমাণ বেশি হয়েছে আর কি। সো ইন ইন এ সেন্স দ্যাট হেল্প। তো নেটওয়ার্কটা আসলে যেভাবে হেল্প করে সেটা হচ্ছে কি, ইটস ভেরি ইন্টারেস্টিং। তুমি হয়তো ইমিডিয়েট বেনিফিট পাবা না। ধরো কখনো কোনো ক্ষেত্রে তুমি হয়তো চাকরি খুঁজতেছো, হঠাৎ করে দেখবে যে তোমার নেটওয়ার্ক একজন বলছে এই আমার কাছে আছে। তো সেভাবে হয়তো কাজে লেগে যেতে পারে আর কি। বাট ইটস ইম্পর্টেন্ট টু হ্যাভ, নাকি আমি আই ক্যানট আন্ডারস্ট্যান্ড যে হাউ ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং ইজ। এবং যখন স্টার্ট আপে আমরা কাজ করছি, তখন এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা, ধরো আমার ফিডব্যাক দরকার যে আমার প্রোডাক্টটা কি ভালো কি ভালো না, তা আমি কার কাছে যাব? আমার বন্ধুদের কাছে যাবো, যাকে আমি চিনি তার কাছে যাবো, তাই তো? তো এই সমস্ত ছোটখাটো হেল্প করা, ছোটখাটো বেনিফিট, যেমন আমার এখন দরকার সেলসের একজন লোক দরকার। তা আমি নিজে সেলস জানি না, কিন্তু আমি জানি যে আমার এমবি ক্লাসে সেলসে কে ছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করতে পারি, তুমি আমাকে ওর পরিচিত, ওর সেলস নেটওয়ার্ক থেকে কাউকে দিতে পারে কিনা। এইভাবে আর কি নেটওয়ার্কটা হেল্প করে আর কি। ইয়েতে আই থিঙ্ক আমি পার্সোনালি শিখি নাই। আমি যখন আন্ডারগ্রেড করছি এই যে নেটওয়ার্কিং এর ইম্পর্টেন্স এবং নেটওয়ার্ক কিভাবে ক্রিয়েট করতে হয়, and আমি আগে থেকে খুবই ইন্ট্রোভার্ট লোক, সো আমি ওই যে গিয়ে গিয়ে লোকজনের সাথে কথা বলা এটা আমার দিয়ে হয় না। তো আমি যদি এখন আমার আন্ডারগ্রেডের দিকে ব্যাক করি, ফর এক্সাম্পল আমি যদি অ্যাজ এ ফ্রেশ আন্ডারগ্রেড আপনাকে জিজ্ঞেস করে যে নেটওয়ার্কিং আমি লোকজনের সাথে কিভাবে করব, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত বিং এন আন্ডারগ্রেড স্টুডেন্ট, এবং এরপর হয়তো আমি লাইফের বিভিন্ন স্টেজে যাব, যে গ্র্যাড স্কুলে যাব, দেশ হুম। থেকে হয়তো বা এদিকে মুভ করব, দেন হোল সেট অফ নিউ পিপল, নেটওয়ার্কিং এর জন্য অ্যাপ্রোচটা কিভাবে করা উচিত? ফর এক্সাম্পল কেউ খুবই ইন্ট্রোভার্ট। এটা আসলে মানে আমিও আম, অনেকটা ওরকমই ছিলাম, রাইট? আমিও একজন ইঞ্জিনিয়ার, আমিও আম, অতটা এক্সট্রোভার্ট না। সো আমি যেভাবে অ্যাপ্রোচ করা শুরু করি যে, আমি যদি, যেটা নোটিস করবা যে সেটা হচ্ছে সবাই এক ধরনের ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট একটা হচ্ছে স্পেকট্রামে, রাইট? সো কেউ যদি এক্সট্রোভার্ট হয়, তুমি, দ্যাটস গুড, বাট সবাই এরকম না, বেশিরভাগ লোকই এরকম না। তো আমার সাজেশন থাকবে যে ব্রেক ইউর আইস, লাইক তুমি জাস্ট তুমি দাঁড়ায় আছো, পাশে ঘুরো, ঘুরে একজনকে বলো হাই, তার সাথে কথা বলো, কথা বলার চেষ্টা করে দেখো। স্টার্ট ডুইং দ্যাট মোর অফটেন। এবং দেখো যে তুমি ওইভাবে করে কোনো কানেকশন তৈরি করতে পারো কিনা। সো, এবং মেক এন কনসার্টেড এফর্ট, যে আজকে এই মাসে আমি কয়জনের সাথে দেখা করলাম, রাইট? কয়জনের সাথে কথা বললাম, রাইট? আমি এখন যখন যেটা করি যে, এমবিএ হয়ে যাওয়ার পরও অনেকের সাথে পরিচয় আছে, অনেক দিন কানেকশন নাই, আমি হঠাৎ করে আজকে মনে হলো যে আচ্ছা ওর সাথে আমি টেক্সট করে দেখি। টেক্সট করে কথা বলা, দেখা করা, একটা জাস্ট ফোন করে হাই বলা, এই জিনিসগুলো নিয়মিত করার চেষ্টা করবো আর কি। যাচ্ছে এই সপ্তাহে আমি কয়জনের সাথে হাই বলছি, যাদের সাথে আমার 1 মাস কথা হয়নি। এই জিনিসগুলো করার চেষ্টা করবো। আই এম নট পারফেক্ট ইয়াট, বাট গিভ এ কনসার্টেড এফেক্ট, যে এফোর্ট, যে চেষ্টা করে দেখো আর কি। তো এভাবে করতে করতে আমি নিজে মনে করতাম যে আমার নেটওয়ার্ক হচ্ছে না, এখন দেখছি আস্তে আস্তে ওই সমস্যাটা কমে আসছে আর কি। আমার মাথায় মাত্র একটা স্টার্ট আপ প্রোডাক্টের চিন্তা মাথায় আসলো, যে নেটওয়ার্ক বাডি, এলএলএম এজেন্ট হাই হ্যালো করবে বসে বসে। তোমার হয়ে হাই হ্যালো করবে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপনার সিয়াটল তো টেক সিটি হিসাবে মোটামুটি অনেক ইভেন্ট ইভেন্ট হয় এই রিলেটেড, নেটওয়ার্কিং, তারপর ফান্ড খোঁজার জন্য। সো আপনার এই টাইপের ইভেন্টগুলার এক্সপোজার কেমন, এবং ওইগুলা কি হেল্প করছে নাকি কোনোভাবে? হ্যাঁ, সো আমরা ইভেন্টগুলো হচ্ছে কি আমরা খুবই স্ট্র্যাটেজিক্যালি এখন অ্যাটেন্ড করি।
আমাদের প্রতি সপ্তাহে আমাদের তিনজন কো ফাউন্ডারের মধ্যে একজন কোনো না কোনো ইভেন্টে যাবে। হুম। আগে আমরা দুই তিনজন করে যেতাম, পরে দেখলাম যে সে সময় নষ্ট হচ্ছে। তো আমাদের মধ্যে একজন অবশ্যই কোনো একটা ইভেন্টে যাবে, যেহেতু বাকিদের আমাদের কাজও করতে হবে, রাইট? সো খুবই হেল্প করে। এক নম্বর হচ্ছে গিয়ে তুমি কাজ ঠিক মতো করছো কিনা, সেটা ঠিক ডিরেকশনে যাচ্ছ কিনা, কম মানে ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, সবাই কিভাবে চিন্তা ভাবনা করছে, কে কোনো কম্পিটিটর আসলো কিনা নতুন মার্কেটে, এই এই সমস্ত বিষয়গুলো জানতে খুব হেল্প করে। নতুন ইনভেস্টরদের সাথে কানেক্ট হতে, নতুন এমপ্লয়ি তুমি যখন হায়ার করবে তখন তাদেরকে খুঁজে পেতে সাহায্য করে। তো অবশ্যই হেল্প করে। সো আমরা এখন ওই পরিকল্পনা করে যাই আর কি, মানে এমন না যে এটা সাইড, মানে দিস ইজ ওয়ান অফ দ্য কোর থিং যেটা আমাদের করতে হয়। হায়ারিং এর ইস্যু যেহেতু আসলো, আই গেস বার্নিং কোশ্চেন এখন, যে কারেন্টলি তো জব মার্কেটের অবস্থা প্রচন্ড খারাপ, আমি যতটুকু ফিল করি। সো এখন যারা চাকরি বাকরি খুঁজতেছে, বিং ইন সিনিয়র লেভেল, অর আই থিঙ্ক ফ্রেশ গ্রাডদের চাকরি পাওয়াটা মোর ডিফিকাল্ট কম্পেয়ার টু সিনিয়র। সো আপনার কি সাজেশন থাকবে যারা ফর এক্সাম্পল আন্ডার গ্রেড পড়তেছে দেশে, অ- অথবা এখানে পড়তে আসছে, মাস্টার্স করতে আসছে, পিএইচডি করতে আসছে, এবং এখানে তো ডেফিনেটলি যে চাকরি না পেলে ভিসা স্ট্যাটাস নিয়ে টানাটানি, সো খুবই বাজে একটা টাইম আমি বলবো। যে সো এখন জব জব মার্কেটের জন্য ফিট হইতে গেলে কি শিখতে হবে অ্যাকচুয়ালি যারা রিলেভেন্ট লাইনে লেখাপড়া করতেছে? সো তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আসলে জব মার্কেট নিয়ে একটু আলোচনা করতে চাই। এটা এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক, রাইট? সো তুমি যদি আমাকে এই প্রশ্নটা 3 মাস আগে করতা, আমি বলতাম যে সিএস পড়ার দরকার নাই, হ্যান নাই ত্যান নাই, হ্যাঁ। কিন্তু আমি রিসেন্টলি একটা কনফারেন্সে গেলাম, AI4 নামে কনফারেন্সে। সেখানে হচ্ছে কি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে 8,000 লোক বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি যেটা রিয়েলাইজ করলাম যে আমরা যত এলএলএম নিয়ে আমরা ফ্রন্ট এন্ডে, মানে আমরা সামনাসামনি যত এলএলএম নিয়ে কাজ কারবার করছি, লাফালাফি করছি, রেগুলার কোম্পানিগুলো এখনো অতটা অ্যাডপ্ট করেনি, এবং অ্যাডপ্ট করতে সময় লাগবে। সো আমার কাছে মনে হচ্ছে আম, যেই ফ্রন্ট এন্ড কোম্পানি যার সামনে যারা আগিয়ে আছে, যেমন মাইক্রোসফট, গুগল, এরা যে ছাঁটাইগুলো করছিল, এরা হচ্ছে গিয়ে ক্যাশ বাঁচানোর চেষ্টা করছিল, যেগুলো দিয়ে এআই ট্যালেন্ট হায়ার করতে পারবে। এইটা ওভার, এবং আমার মনে হয় একটা রিভার্সাল আসতে যাচ্ছে। অর্থাৎ যেহেতু ওইটা ওভার। আই এম ভেরি সরি ফর ইন্টারাপ্টিং এগেইন। আমার চ্যানেলে আমি অনেককে রিকোয়েস্ট করি আসতে, পডকাস্টের গেস্ট হিসাবে, অনেকে আসতে চান না কারণ সাবস্ক্রাইবার নেই। এবং আমি ফিগার আউট করছি যে প্রায় 70% অফ দ্য পিপল হু ওয়াচেস দিস ভিডিও অ্যাকচুয়ালি আর নট সাবস্ক্রাইবার। আপনারা যদি কষ্ট করে সাবস্ক্রাইবটা করেন তাহলে যেটা হবে যে আপনারা রেগুলার ভিডিও আপডেট পাবেন। আমিও অ্যাকচুয়ালি মোর কনফিডেন্স নিয়ে একটু বিশ্বর লোকজনদেরকে একটু অ্যাপ্রোচ করতে পারবো যে প্লিজ টক ইন মাই পডকাস্ট। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, থ্যাংক ইউ। এবং মার্কেটে যে ট্যালেন্টগুলো ছিল, সেই ট্যালেন্টগুলো আসলে চাকরি পেয়ে না পেয়ে বসে আছে এরকম খুব কম। মোটামুটি প্রায় সবাই, বিশেষ করে ইঞ্জিনিয়াররা মোটামুটি অনেকেই চাকরি পেয়ে গেছে, বেশিরভাগই চাকরি পেয়ে গেছে। তো মার্কেট অলরেডি অলরেডি একটা শর্টেজ ছিল, যে কারণে এই ফায়ারিংটা ওই খুব বেশি ক্রাইসিস তৈরি করতে পারেনি। যারা নতুন আসবে তাদেরকে ওই রিভার্সালটা খেয়াল করতে হবে, যখন হচ্ছে কি যদি আবার হায়ারিং শুরু হবে যখনই, তখনই দেখা যাবে যে এদের টান পড়া শুরু করছে, এদেরকে হায়ারিং করা শুরু করছে। সো মার্কেটে একটা, আমার মনে হচ্ছে যে এই এই ফিলিংটা হচ্ছে যে হয় প্রথমত যে সবাই এখনো এলএলএম নিয়ে অতটা আগিয়ে যায় নাই। সো ওরা এলএলএম নিয়ে প্রথমেই অনেকখানি তৈরি হাইপ তৈরি করছিল। বাট এই হাইপটা যখন একটু নেমে আসবে, তখন তারা ব্যাক টু দ্য বিগিনিং, আগের মতো হায়ারিং শুরু হয়ে যাবে। সেই একটা। আর তুমি এখন আমি অ্যাডভাইস যেটা থাকবে, যে তুমি কেউ যদি মার্কেটে থাকে, যে হোয়াট এভার ইউ ডু, লার্ন এআই অ্যান্ড লার্ন এলএলএম। যে এলএলএম কিভাবে অ্যাপ্লাই করা যায়, এলএলএম কিভাবে অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টে এলএলএম হেল্প করে। খুবই শীঘ্রই প্রত্যেকটা ইন্টারভিউর মধ্যে একটা সেকশন থাকতে যাচ্ছে যে এলএলএম কিভাবে ব্যবহার করা যায়। সো লার্ন ইট ভেরি ওয়েল। এবং এটা যদি 2000 সালে যেমন ইন্টারনেট যখন আসলো, তখন সবার যেমন ইন্টারনেট প্রোগ্রামিং শেখাটা বাধ্যতামূলক হয়ে যায়, আমি বলবো যে এটা এখন বাধ্যতামূলক যে তুমি এখন এলএলএম প্রোগ্রামিং শেখো। কেননা ইটস নট গোয়িং অ্যাওয়ে, বাট ইট মে নট বি ইমিডিয়েটলি ডিস্ট্রয়িং এভরিথিং, বাট ইটস নট গোয়িং অ্যাওয়ে। সো লার্ন ইট ভেরি ওয়েল, এবং আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, অ্যান্ড দ্য রিভার্স মে কাম ব্যাক, বাট দিস নিড অফ লার্নিং এলএলএম এন্ড এআই ইজ নট গোয়িং অ্যাওয়ে।
তো শেখার জন্য আপনি যদি টপ রিসোর্স সাজেস্ট করেন, আপনার কাছে কোন রিসোর্সগুলো বেশ ভালো মনে হয়? সো আমি হচ্ছে কি রিডিং পার্সন। আমি পড়তে পড়েই শিখতে মনে করি যে আমার জন্য পড়ে শেখাটা আমার জন্য ইজিয়ার। সো বেশ কিছু বই আছে আমার কাছে সবচেয়ে ভালো। অবশ্য ডিপেন্ড করে টার্গেট অডিয়েন্সকে। আমি প্রথমে টার্গেট অডিয়েন্স বলবো হচ্ছে ধরো সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাইট? তুমি যদি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও তাহলে তোমার হচ্ছে গিয়ে এলএলএম এর যে কোর জিনিসটা, ট্রান্সফর্মার আর্কিটেকচার, অ্যাটেনশন মেকানিজম, এই জিনিসগুলো বোঝাটা জরুরি। এবং এটা বোঝার সবচেয়ে ভালো বই হচ্ছে গিয়ে লার্ন এলএলএম ফ্রম স্ক্র্যাচ। আই থিঙ্ক সেবাস্টিয়ান রাস্কার একটা বই আছে। এই বইটা আমার কাছে খুবই চমৎকার লাগছে। অ্যাটলিস্ট আমি বোধহয় টার্গেট অডিয়েন্স এই কারণে, বাট সে খুব সহজে বোঝানোর চেষ্টা করছে। আর তুমি যদি পিএম টাইপের হও তাহলে হচ্ছে গিয়ে কুইক স্টার্ট গাইড টু এলএলএম বলে একটা বই আছে। এটা ভার্সন 2 বেরিয়েছে। সেটা হচ্ছে গিয়ে slightly more technical for a PM, but it covers like a good bit of like non-technical prompt engineering কিভাবে করতে হয় না করতে হয়। আমার মনে হয় এই দুইটা গাইড দিয়ে বই দিয়ে শুরু করা যেতে পারে, যে ইভেন ফর সিনিয়র ফোকস টু। আর যেটা আমি লক্ষ্য করলাম যে বই আরো বেশ কিছু আমি বলতে পারি, কিন্তু যেটা হচ্ছে গিয়ে বই লেখা শেষ হতে হতে টেকনোলজি অনেক আগিয়ে যায়, রাইট? সো আম, এই দুইটা দিয়ে শুরু করলেও তো আমি বলবো যে হচ্ছে গিয়ে র্যাগ কি, তারপরে হচ্ছে গিয়ে অনেক লেখালেখি হয়েছে র্যাগ কি এটা নিয়ে, তারপরে হচ্ছে গিয়ে ফাইন টিউনিং কিভাবে করতে হবে, এই বইগুলোতে ফাইন টিউনিং নিয়ে আলাপ আছে, কিন্তু এলএলএম অ্যাপ্লিকেশন কিভাবে ডেপ্লয় করতে হয়, এই তিনটা টপিক যে, আর ইভালুয়েশন, এই চারটা টপিক, রাইট? সো এই চারটা টপিক তুমি যে কোনো ওয়েবসাইট থেকে তুমি যদি খুঁজে বের করতে পারো। আমার কাছে এই মুহূর্তে আম, ভালো কোনো ওয়েবসাইট একটা, র্যাক কি এটা নিয়ে একটা ওয়েবসাইটের কথা মাথায় আসছে, সেটা হচ্ছে গিয়ে এটা ভেরি ইন্টারেস্টিং। সো ফ্যালকো ডিবি নামে একটা ডেটাবেস ওয়েবসাইট আছে, হুম। তারা হচ্ছে গিয়ে এটা নিয়ে একটা ভালো একটা লেখা দিছিল। সেটা আমার সেই ব্লগটা আমার কাছে বেশ পছন্দ। আর ওকে। মিডিয়ামে বেশ কিছু পোস্ট আছে এই সমস্ত টপিকগুলোর উপরে, তোমরা দেখতে পারো আর কি। ওকে। আর এখন একটা কোশ্চেন মানে প্রায় পাই, এর হচ্ছে যে এখন যারা আন্ডারগ্রেড পড়তেছে অথবা ইন্টারমিডিয়েটে পড়তেছে, সামনে ভর্তি হবে এবং একটু সিএসসি নিয়ে তাদের চিন্তা ভাবনা ছিল, কিন্তু তারা এখন কনসার্ন যে সিএসসি তো প্রোগ্রামিং তো আসলে এলএলএম করে ফেলতেছে, সো সিএসসি পরে আমরা চাকরি পাবো কিনা। আবার যারা কারেন্টলি আন্ডারগ্রেডে পড়তেছে তাদের কনসার্ন হচ্ছে আমি কি শিখলে চাকরি পাবো। So, এরা অ্যাকচুয়ালি, এদের জন্য কিছু আপনার অ্যাডভাইস আছে কিনা, ওদের কি করা উচিত, আর সিএসসি এডুকেশনের সামনে ফিউচার কি? রাইট। আম, এই যে 3 মাস আগে জিজ্ঞেস করলে আমি বলতাম যে সিএসএ জিজ্ঞেস করো না। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে আম, এ- একেবারে রাতারাতি চলে যাবে চাকরিগুলো, তা আমার কাছে মনে হচ্ছে না। সময় লাগবে, বাট আগের মতো ডিমান্ড থাকবে না। সো মোদ্দা কথা হচ্ছে গিয়ে তোমার যদি এখন সিএস নিয়ে পড়তে থাকো, একেবারে আতঙ্কিত হওয়ার কিছু নাই, যেটা আমি বললাম যে একটা রিভার্সাল আসতে যাচ্ছে। কিন্তু যদি তুমি এখনো সিএসসি তে না নিয়ে শুরু করো, তাহলে আমি বলবো যে আর অল্টারনেট অপশন কি সেগুলোকে একেবারে ফেলে দিও না। একটা অল্টারনেট অপশন আমার কাছে খুব ভালো মনে হয়, সেটা হচ্ছে গিয়ে মেডিকেল ফিল্ড আর কি। বায়ো ইনফরমেশন কিংবা যদি ডক্টর, এমডি, মেডিকেল ডক্টর পড়তে চায়, আম, সেটার যদিও এলএলএম ওদেরকে ইম্প্যাক্ট করবে সামান্য, কিন্তু মানুষের আসলে ডাক্তার লাগবেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডাক্তারি ফিল্ডটা আসলে এখনো ভেরি প্রি হিস্টোরিক আমি বলবো। যেমন অনেক রোগের চিকিৎসা এখনো বেরই হয় নাই। এবং এখানে মানে এত কাজ বাকি আছে ডাক্তারি ফিল্ডে, যে ইটস আনবিলিভেবল। সো তুমি যদি অপশন থাকে, যদি তুমি মেডিকেল ফিল্ডে কিছু করতে চাও, আমি বরং সাজেস্ট করবো যে ডোন্ট লাইক থ্রো দ্যাট অ্যাওয়ে, যে আচ্ছা সস্তা সহজে যেটা আগে ছিল বিগ ব্যাং ফর বাক, রাইট? তুমি সিএস 2 বছর 4 বছর পরেই পট করে একটা ভালো চাকরি পেয়ে যেতা। That truth is gonna change, right? So not like immediately over time, but that's soon gonna change. So maybe it's better to look for other options. ইন্টারেস্টিং পয়েন্ট। আর আপনার কি মনে হয় যে এতক্ষণ তো আমরা কথাবার্তা বললাম মোটামুটি একদম কোর টেকনিক্যাল স্কিল নিয়ে আর কি, এছাড়া আপনি যেহেতু এখন হায়ার করতেছেন, সো ক্যান্ডিডেটদের মাঝখানে অ্যাজ এ কোয়ার্কার ওরা যখন জয়েন করে, কি কি নন টেকনিক্যাল লাইক সফট স্কিল আপনার কাছে মোর ইম্পর্টেন্ট মনে হয় যে কোম্পানি এনভায়রনমেন্টে কাজ করতে, ফর বিগ কোম্পানি
স্টার্ট আপ অ্যাজ ওয়েল। আমার যেই স্কিলটা আর কি সবচেয়ে মনে হয় যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে তোমাকে যখন কাজ দেওয়া হবে একটা, সেটা মনোযোগ দিয়ে শেষ করা। এটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট, রাইট? মানে একটা কাজের মধ্যে তুমি কাজ করতে করতে অনেক ইন্টারেস্টিং জিনিস পাবা, ইউ ক্যান গো সাইড ট্র্যাক, ইউ ক্যান ডু দিস এন্ড দ্যাট, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি তোমার কাজ ডেলিভার করতে পারো, দ্যাটস ওয়ান অফ দ্য কি স্কিল আর কি। এবং তুমি যদি ডেলিভার করতে না পারো, সেটা ডিসকভার করা যাচ্ছে, আমাকে যে কাজটা দিলে আমি ডেলিভার করতে পারলাম না, ভয় পেও না, বাট বাট কেন আমার এটা হচ্ছে বা কেন এরকম হয়। এখন মোবাইলের যুগে ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া বা এরকম আমরা অনেক সময় দেখি যে আহ, কাজ করতেছো, ওর মাঝখানে একটা রিল দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, রাইট? সো কিভাবে নিজেকে ফোকাস করে রাখা, এটা আমার মনে হয় যে এই স্কিলটা খুব জরুরি। আর একটা সফট স্কিল আমি যেটা দেখি, সেটা হচ্ছে গিয়ে 10-15 বছর আগেও সফটওয়্যার প্রোগ্রামিং ছিল হচ্ছে গিয়ে ভেরি সিঙ্গেল, তুমি নিজের মতো করে কাজ করতে পারতা। এখন হচ্ছে গিয়ে ভেরি কোলাবোরেটিভ, রাইট? তুমি এখন একটা সার্ভিস একলা লিখতে পারবে না, তুমি আরেকজনের সাথে কাজ করতে হবে। তো কিভাবে আরেকজনের সাথে কোলাবোরেটিভলি একটা প্রবলেম সলভ করা যায়, এই স্কিলটা আমি দেখছি যে হচ্ছে কি খুব জরুরি জরুরি আর কি। যারা এটা আয়ত্ত করতে পারে, যারা হচ্ছে অন্যদের সাথে ভালোভাবে কাজ করতে পারে, তারা হচ্ছে পট করে এগিয়ে যায় আর কি। সো আপনি অ্যাজ এ পার্সন, আপনি আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স ওর এই যে যে বলেন ফোকাস ঠিক রাখা, সেলফ ম্যানেজমেন্টের জন্য কি কি ফলো করেন যদি কোনো টিপস দেন? টিপস হচ্ছে গিয়ে ডিলিট ফেসবুক, ডিলিট ইনস্টাগ্রাম, রাইট? সো সো আমি মনে হয় সপ্তাহে 2 বার ডিলিট করি, আবার ইনস্টল করি, ডিলিট করি। সো যখনই দেখি যে আমাকে সেলফ অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমার বেশি হয়ে যাচ্ছে, তখন আমাকে একটু মডারেশনের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। It's very difficult because it's designed to attract you, right? So সো সেটা আমি একটা নিয়মিত করি। আর নিজের জন্য আমি সবসময় প্ল্যান করি যে আচ্ছা এই সপ্তাহে আমি কি শিখবো, আমার এই বইটার 10টা চ্যাপ্টার। সো আমি এইটা নিয়ে অনেক সময় লিঙ্কডইনে লেখালেখি করি। আমার পড়ার মাধ্যম এখন হয়ে গেছে হচ্ছে গিয়ে আইপ্যাড ভিত্তিক, এবং আমার একটা অ্যাপ আছে, নোটাবিলিটি বলে একটা অ্যাপ আছে, সেই নোটাবিলিটি অ্যাপের মধ্যে আমি বইগুলো ঢুকে রাখি, এবং আমি প্ল্যান করি যে আমাকে এই কয়টা চ্যাপ্টার আজকে পড়তে হবে, কিংবা এই পেপারটা আমার আজকে শেষ করতে হবে। তো এই জিনিসটা আমি মানে, যেহেতু আমি হেড অফ এআই হিসেবে কাজ করছি, আমার একটা কি লার্নিং থাকতে হয় যে এই সপ্তাহে আমার কি কি জিনিস আসলো, সেই জিনিসগুলো আমি জানি কিনা, আম, এবং সেটা আমি আমার কাজে অ্যাপ্লাই করছি কিনা। নিয়মিত পেপারগুলো কি কি বেরোলো, বই কি কি বেরোলো, সেগুলো নিয়ে পড়া, এটা আমি আর কি নিয়মিত করতে হয়। আমি নিজে কোড প্রডিউস করছি কিনা, ডুইং বাই এক্সাম্পল, রাইট? সো আমাকে এক্সাম্পল সেট করতে হয় যে আমি ওদের মানে সবার চেয়ে বেশি আউটপুট দিতে পারছি কিনা, এবং ডিরেকশন দিতে পারছি কিনা, যে ওরা যখন কোনো সমস্যা আটকে গেছে, তো সেই ডিসিপ্লিনগুলো আমাকে মেনটেন করতে হয় আর কি। অলরাইট। সো স্টার্ট আপ নিয়ে একটু টাচ করি জিনিসটা, যেহেতু আপনি এখন মোটামুটি একটা স্টার্ট আপ কিভাবে ওয়ার্কআউট করাতে হয় এমবিএ করার পরে, এবং সিয়াটলের ইভেন্টগুলো যে কথা যেগুলো বলেন, সো স্টার্ট আপ ইকোসিস্টেমটা আপনার মোটামুটি ফ্যামিলিয়ার। সো ফর এক্সাম্পল আমি ডাম পার্সন, এসব ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু আমার মনে ফর এক্সাম্পল ইচ্ছা আছে যে আমি একটা স্টার্ট আপ দিব, এবং আই গেস এটা অনেকে যারা বাংলাদেশ থেকে আসে গ্র্যাড স্টাডি করতে, তো কি ইচ্ছা থাকে যে স্টার্ট আপ দিব, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি নট দ্য প্লেস যেখানে আমরা হচ্ছে রাস্তাঘাট চিনি, লোকজনকে চিনি, ইটস কমপ্লিটলি নিউ এনভায়রনমেন্ট। তো কেউ যদি স্টার্ট আপ দিতে চায়, তার আসলে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত জিনিসটা? স্টার্ট আপের অ্যাপ্রোচটা আসলে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আইডিয়া কখনো ফুলি ফর্মড আইডিয়া আসে না। ধরো তুমি একটা আইডিয়া তোমার মাথায় আসছে, তুমি বললে যে এটা নিয়ে কি করা যায়, আমি আজকে আইডিয়াটা নিয়ে শেয়ার করব, 10জনকে দেখাবো, 9জনই বলবে যে ও নাইস আইডিয়া, হ্যাঁ আমি টাকা দিলাম। ইটস নট গোনা হ্যাপেন লাইক দ্যাট, রাইট? কতবার এরকম হচ্ছে যে আমার একটা আইডিয়া আসছে, আমাকে বলছে যে কাজ করবে না, হ্যান না ত্যান না, পরে দেখা গেছে সেই আইডিয়া অন্য একজন স্টার্ট আপ খুব ভালো কাজ করে আগায় গেছে, রাইট? সো আইডিয়াগুলোকে উপর কাজ করতে হয়, আইডিয়াগুলোকে পলিশ করতে হয়, আর বুঝতে হয় যে কখন আইডিয়া থেকে বেরিয়ে এসে চেঞ্জ করতে হবে, তোমাকে অন্য কিছু করতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে খুব জরুরি, রাইট? এবং লেগে থাকা, যে না আমি স্টার্ট আপ নিয়ে শুরু করছি, এই আইডিয়া আইডিয়া চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি স্টার্ট আপ করা ছাড়বো না, বা আমি অন্য মানে হাল ছাড়বো না। এই জিনিসটা হচ্ছে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেন আইডিয়া ইটসেলফ, রাইট? আর হচ্ছে গিয়ে নিজেকে সাপোর্ট দিতে পারাটা আর কি, যে তুমি যদি
কিভাবে নিজেকে সাপোর্ট দিচ্ছ, তোমার টাকা পয়সার ব্যাপার আছে, নিজের ফ্যামিলি থাকবে, তোমার উপর ডিপেন্ডেন্ট থাকবে। সো হোয়াটস ইউর প্ল্যান, রাইট? সো আমি স্টার্ট আপ দেওয়ার আগে আমি মাইক্রোসফটে জয়েন করার অন্যতম কারণ ছিল হচ্ছে কি, আমি যাতে পশ্চিম ওয়েস্ট কোস্টে আসতে পারি, এখানে স্টার্ট আপের ইকোসিস্টেম ভালো বলে। তার আগে থেকে আমি আসলে যখনই আমার ফাইন্যান্সিয়াল কোন ডিসিশন নিতাম, আমি অলওয়েজ আমার একটা এক্সেল শিট ছিল যে আমি যদি একটা বাড়ি কিনি, এই বাড়িটাকে আমি এত দামে কিনবো যেটা আমার দুজনে চাকরি না করলে ম্যানেজ করা সম্ভব না, নাকি একজনের চাকরি দিয়ে সম্ভব। আমি কখনোই লেক্সাস বা বড় দামি কোনো গাড়ি কিনি নাই। যখন বাড়ি কিনছি আমি তখনই মানে মডারেট সাইজের বাড়ি কিনছি, যাতে আমাদের একজনের ইনকামে কাজ করা যায়। আমি সমস্ত টাকা কোনো সেভ করে রাখছি, যাতে আমি বিপদে আপদে আমার কাজে লাগতে পারে। এই সমস্ত বছরের পর বছর আমি এটা করার ফলে যেটা হচ্ছে, যখন আমি স্টার্ট শুরু করছি তখন আমার হাতে কিছু ক্যাশ ছিল, যে ক্যাশগুলো আমি ব্যবহার করে নিজেকে সাপোর্ট করতে পারছি। আমার ইনকাম নাই। আমার প্রায় 4-5 মাস ধরে আমার হচ্ছে গিয়ে আমার ইনকামের 6 ভাগের 1 ভাগ আমি ইনকাম, মানে আমরা স্টার্ট থেকে ড্র করছি। কিন্তু আমার পকেটের টাকা খরচ করে আমাকে নিজেকে বাসার খরচ বা মর্টগেজের খরচ দিতে হচ্ছে। সেই প্ল্যানগুলো আমি আগে থেকে করে আসছিলাম। সো তোমার যদি ইচ্ছা থাকে এরকম, তো তোমার একটু ওই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করে রাখতে হবে। তারপরে ওই মাইন্ডসেটটা থাকতে হবে যে তুমি যখন শুরু করবা তখন ছাড়াছাড়ি নেই, ইউ হ্যাভ টু ডু ইট ফর 2 to 3 ইয়ার্স। এবং ওই মাইন্ডসেটটা নিয়ে আগাতে হবে আর কি। তো আমি যখন ফর এক্সাম্পল আন্ডারগ্রেডে ছিলাম, আমি আমার আনতেছি বিকজ আমি অনেক কিছুতেই খুব ডাম্প। সো আমি just শেখার চেষ্টা করতেছি আর কি আপনার থেকে। সো ওই সময় যখন আমরা ভর্তি হয়েছি, স্টার্ট আপ মানে যে ইমপ্রেশনটা আমার মনে আছে, এখনো মনে আছে, যে আচ্ছা, বিল বিল গেটস মাইক্রোসফট দিছে একটা আইডিয়া দিয়ে, ও ধুম করে বিলিয়নিয়ার হয়ে গেছে। তারপরে হচ্ছে যে ফেসবুক জাস্ট একটা আইডিয়া, জাকারবার্গ হচ্ছে যে বিশাল কোটিপতি হয়ে গেছে। আরো পরে গিয়া জানছি যে আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া একই টাইমেই হয়েছিল, বাকি সবগুলো শাটডাউন হয়ে গেছে, এগুলো আরো পরে এসে জানছি। তারপরে গুগল এক পেজ র্যাঙ্কের আইডিয়া দিয়ে কি বড় জায়ান্ট হয়ে গেছে। সো এরকম তো স্টার্ট আপ নিয়ে এরকম ফ্যাসিনেশনের আইডিয়া, আমরা যখন আর্লি ক্যারিয়ারে থাকি এরকম থাকে। দেন আমার ভুল ভাঙছে অনেক কিছু, যে সিলিকন ভ্যালি দেখার পরে যে অ্যাকচুয়াল যে হাসল ইজ সামথিং ডিফারেন্ট। এটা এমন না যে একটা চমৎকার আইডিয়া, ওয়ান ফাইন গুড মর্নিং মাথায় আসলো, ধুপধাপ এক্স্যাক্টলি। বানাইলাম, তারপরে কোটিপতি হয়ে গেলাম। ইট নেভার ওয়ার্কস লাইক দ্যাট। সো আপনার এক্সপিরিয়েন্স কি, স্টার্ট আপের কোন জিনিসগুলা আপনার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়? সো এই জিনিসটাই আমার প্রথমে, আমাকে তো কনভিন্স করতে হবে প্রথমে আমার ওয়াইফকে, আমার ফ্যামিলিকে, রাইট? আমার ছোট ভাইয়ের কাছে যখন আমি বললাম যে এরকম আমি স্টার্ট আপ করতে চাই, ও আমাকে এই কথা বললো, হ্যাঁ তোমার আইডিয়া, মানে তুমি কি মার্ক জাকারবার্গ, তোমার মাথায় আইডিয়া আছে, ঠিক আছে। আমি বললাম যে ওইটা হচ্ছে গিয়ে খুবই একটা ওই যে যে সবার ভুল ধারণা, যে সবাই মনে করে যে ওয়ান ফাইন মর্নিং ইউ ওয়েক আপ উইথ অ্যান আইডিয়া অ্যান্ড দেন ইউ বিকাম এ বিলিয়নিয়ার। সো এটা এভাবে কাজ করে না প্রথমত। সো এই জিনিসটা আমাকে ওকে এক্সপ্লেন করে বোঝাতে হলো, এবং ওকে এক্সাম্পল যখন দিলাম তখন সে বুঝলো যে আচ্ছা ঠিক আছে, আসলে তো জিনিসটা সেরকম। আমার ওয়াইফকে যখন বললাম যে আমি এরকম এক নিজের কোম্পানি দিতে চাই, ও বললো যে তুমি হচ্ছে কি ইঞ্জিনিয়ার, তুমি হচ্ছে কি সারা জীবন এটা জিনিস শিখে আসছো, তুমি বিজনেসের কি বুঝো? বিজনেস করতে হলে তোমাকে ধূর্ত হতে হবে, তুমি ইউ আর নট দ্যাট টাইপ অফ পার্সন। তো আমি বললাম যে হোয়াট টাইপ অফ, তোমাকে এই আইডিয়া কে দিল যে শুধু সেই ধরনের এক এন্টারপ্রেনিউর মানেই যে এই ধরনের মানুষ হতে হয়? তো যেহেতু আমি অনেক এক্সপ্লোরেশন করে আসছি, যেহেতু এমবিএ প্রোগ্রামের মাধ্যমে অনেক ফাউন্ডারের সাথে পরিচয় আছে, তখন আমি ওর সাথে এই আমাদের অনেক দিন ধরে এই ডিসকাশন গুলো হলো আর কি, যে ওকে বোঝানোর চেষ্টা করলাম যে মানে ও হচ্ছে গিয়ে, বিকজ ওকেই সাফারটা করতে হবে, ও আর আমাকেই সাফারটা করতে হবে। যদি আমি স্টার্ট আপ দেই, ঘরে যদি টাকা ইনকাম কমে যায়, এবং আমি যে এই কদিন ধরে কিভাবে সাপোর্ট করব, এই আমাদেরকে আসলে পুরো জিনিসটাকে নিজেদেরকে সাপোর্ট করতে হবে। তো ওর ইয়েস বলাটা খুব জরুরি ছিল আর কি আমার জন্য। জোর করে না, বাট ও বুঝে যে ওর ওর কতক্ষণে স্যাক্রিফাইস করতে হবে। তো আমাদের এই আলাপটা অনেকদিন হয় আর কি, যে আহ, আহ, কি ধরনের, মানে আমি আসলে রাইট পার্সন কিনা, এবং আমি এর আগে কয়েকটা ট্রাই করছি, এবং কিভাবে সাপোর্ট করব। তো মানে তোমার যদি পার্টনার থাকে, তোমার পার্টনারের সাথে বোঝাপড়াটা খুব জরুরি। অনেকে পার্টনার জিনিসটা বুঝতে চায় না, এবং অনেকে এই কারণে আসতে পারে না, রাইট? সো হ্যাঁ, সো সো এটা একটা স্ট্রাগল ছিল, যে হচ্ছে গিয়ে তোমার
ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে কনভিন্স করা যে ইটস ওয়ার্থ ইট, এবং ইউ ক্যান ডু ইট, রাইট? সো এবং কনভিন্স ইউর সেলফ টু যে ইউ ক্যান ডু ইট, রাইট? সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান। অ্যান্ড দেন ফাইন্যান্সিয়াল, যেটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করে আসছিলাম কিভাবে করব। তো আমার একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার আছে, আমার এমবিএর এক ফ্রেন্ড আমার সাথে, ও ওর সাথে আমি আলাপ করে যে ঠিক আছে আমার কিভাবে আমি নিজেকে সাপোর্ট করতে পারবো, কতদিন সাপোর্ট করতে পারবো, এই ব্যাপারগুলো আর কি। এই এই প্ল্যানিংটা করতে হয়েছে। আর হচ্ছে গিয়ে ঠিক কোন আইডিয়াটা কাজ করবে কি করবে না, যেমন আমার প্রথম আইডিয়াটা আমি বুঝতে পারতেছিলাম যে আমার চাকরি ছেড়ে ওটা শুরু করাটা ঠিক হবে না। এখন এটা ডিফিকাল্ট ডিসিশন ফর শিওর। যেমন সেকেন্ড আইডিয়া যেটা নিয়ে কাজ করছি, সেটা এখন আমরা সিগন্যাল পাচ্ছি যে কাস্টমার ইন্টারেস্টেড, আমরা কিছু ফান্ডিং পেয়েছি। তো এই সিগন্যালগুলো আর কি জরুরি আর কি। অলরাইট। Okay. ঠিক আছে। সময় যেহেতু হয়ে আসছে, মোটামুটি দেখি শেষ করি। সো অনেক হেল্পফুল ইনফরমেশন জানলাম। সো আপনি শেষ করার আগে কোনো লাস্ট অ্যাডভাইস যারা দেখবে, ফর এক্সাম্পল আমার ম্যাক্সিমাম টার্গেট অডিয়েন্স হচ্ছে যে দেশের আন্ডার গ্রেড যারা গ্র্যাড স্টাডি করতেছে এখানে, সো ওদের জন্য কোনো লাস্ট কোনো কথাবার্তা আছে নাকি? আম, আমি কিছু আন্ডারগ্রেড ছাত্রদেরকে ইন্টারভিউ নিয়েছি আমার স্টার্টআপের জন্য। তো আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে গিয়ে, তোমাদের এখনো ওই এলএলএম জাতীয় জিনিসগুলো এখনো অতটা ভালো করে শেখা হয় নাই। তো প্লিজ 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 স্টাডি এই জিনিসটা। হয়তো স্কুলে এখনো কারিকুলামে ঢুকবে না বা সময় লাগবে ঢুকতে, তুমি নিজে থেকে এই জিনিসটা শিখে ফেলো। আর যেটা আমি দেখছি যে সেটা হচ্ছে গিয়ে সিস্টেম ডিজাইনটা তোমাদের সবার একটা উইকনেস। এটা হচ্ছে গিয়ে এটা নিয়ে স্টাডি করো। সো এলএলএম এন্ড সিস্টেম ডিজাইন প্লিজ প্লিজ ডু, বিকজ এটা স্কুল থেকে শেখায় না। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম ভালোই শেখায়, কিন্তু এই যে এই সিস্টেম ডিজাইন আর এই জিনিসগুলো শেখায় না। এখন প্রচুর রিসার্চ আছে, প্রচুর বইপত্র আছে, পাওয়া যায় সব দুটো বিষয়ের উপরে। তো এই জিনিসগুলো তোমরা যদি শিখে ফেলো, আমার মনে হয় ভবিষ্যতে খুব কাজে দেবে। অলরাইট ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ থ্যাংক করি ইউ সো এখানে। মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। অনেকদিন ধরে হচ্ছে ট্রাই করতেছি, আর ফাইনালি ব্যাটে বলে মিললো। থ্যাংক ইউ অনেক, মানে গোল্ড মাইন অফ গুড ইনফরমেশন।